তবে প্রিন্টের তাও অন্যান্য মার্কেট প্লেস থেকে সবচেয়ে ইউজার ফ্রেন্ডলি। অন্যান্য মার্কেট প্লেসে তারও কড়াকড়ি নিয়ম জানা লাগবে। আপলোডকে গেলে আপনি বিট করতে গেলে আপনার বিট কিনা লাগে, বা ফিনান্সারও বিট কিনা লাগে, তারপরে 5 স্কোয়ারে যখন আপনার ক্রেডিট লাগে, এগুলাতে কি মানে এটা তো একটু ইজি, জাস্ট কিছু রুলস আছে, রুলসগুলো মানা লাগে। কত বড় একটা মার্কেট প্লেস, যদি রুলসগুলো না মানে তারা এটা সমস্যা। বাকি সবার কি অবস্থা? আমরা তানিম সাহেব তো 200 অর্ডার পাইছেন, আপনার সব হয়েছিল না? মাছ হচ্ছে 2200। তানিম সাহেব তো নতুন করে 200 কাজ পাইছে। kita tanim kita haji টা বাকি সবার কি অবস্থা শুনছেন? কাজ ফাইরে হয়ে যায় এখনো। সুমাইয়া যদি অনিমেষ কি অবস্থা? আমার এক ক্লায়েন্ট হয়েছিল, কাম করে দিছিলাম, পরে মনে খুব ভালো লাগছিল আর কি। তার স্টোরির মধ্যে আমার ছবি দিয়ে লিখে দিছে আর কি, কারো ভালো লাগলে নিতে পারে। এটা আমি আমার স্টোরি শেয়ার করছিলাম। পরে যে সময় আমি আর কয়েকজন মাথাইছি, তারা দেখিয়া সো ইন্টারেস্ট দেখাইছে। একজন কইছে যে $150 অর্ডার দেওয়ার পসিবিলিটি আছে, দিতে পারে আর মধ্যে। আচ্ছা, তো একটা জিনিস নিজের প্রাইভেসি লাগে যে হবে, যেমন ধরুন আপনার কোনো ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হাইড করে রাখি। ঠিক আছে, যদি কোনো আপনার সোশ্যাল মিডিয়া যেগুলো ক্লায়েন্ট লই মাতিবা, এই সোশ্যাল মিডিয়া ক্লায়েন্টের নামটা সবসময় হাইড রাখবা, এগুলো আসলে শেয়ার হবে না, বুঝছেন? এগুলা লাইক কার মনে কিতা দেখা যায় না। দেখা যায় যে লাইক অনেকে আছে যে দেখাইল তোর নাম বা দেখে হেইকে লাগে যে এর লগে কন্টাক্ট করা, এগুলো আগে আপনার বায়ার নষ্ট, এগুলো যাবে না। যেমন ধরুন আমরা ফিউচার যখন ট্রেনার আছেন, ট্রেনার তারা দেখাইছেন হোয়াট মানে মানে বইলে তো মাঝে মাঝে গপশপ হয়, ট্রেনার দেখাইছেন তার মানে কিলা মাত্রই জিওর লগে বায়ার লগে মাত্রই, দেখা যায় যে তার স্টুডেন্ট বায়ারের লগে মাত্র লাগে। পরে ট্রেনারের লইলে ক্লায়েন্ট লইলে স্টুডেন্টে যেমন ধর বায়ার তো হয়, যেমন ধর আমার যে পার্মানেন্ট যেটা বায়ার আছে, কিন্তু আপনাকে অফার করেন, এই বায়ার আমার হইব যে ওরকম অফার করে দেওয়ার জন্য, বুঝছেন? তো এটা আছে তাই পার্মানেন্ট বায়ার, তো বায়ারে পিকচার দেয় যে ওই তো ওরকম আমার স্ক্রিন দিয়ে অফার করে, বুঝছেন? ওরকম ও মানছে আমার অফার করে, তো তাই দেখলা যে তাই ওরকম স্টুডেন্ট এগুলো যে ছিল কাজে লাগে। এটা জিনিস আপনারা সবসময় সোশ্যাল মিডিয়া যারা বায়ার আছে এটার অ্যাকাউন্ট গুলো হাইড মানে তোর লগে শেয়ার করবেন। কিওয়ার্ড রিসার্চের লেগে ভাই পার ভিডিও ধরুন $10 করে নিই, ঠিক আছে না? আর আপনার 5-10 যা ভালো লাগে তো ভালো, ক্লায়েন্টের আসতে গেলে আপনি 20 লাইন দেবেন তাও ভালো, যদি ক্লায়েন্টের বুঝতে দিতে পারেন। এটা মানে বেশি কম তো না? না কম না, এগুলো তো পারফেক্ট আছে। ক্লায়েন্ট এলো ধরেন ব্যাংক করলে যা ভালো লাগে 5টা বা 6টা হইলেও $50 করে দিয়ে আর কি। তো কি মানে ফলা দিকে একটু সময় হয় না, বা মানে একটু যদি কাজ বেশি পাই না তখন বাড়াই দিল। প্রথম দিকে ধরেন কাজ তখন ফ্রি আছে, কাজগুলো লই লিবা একটু ধরো ফার্স্ট বিলার হইলেও লই লিবা। প্রথমে একজন লাইক ফেলাও গিয়া ফ্রাস্ট্রেশনে কাজ হয়, অভিজ্ঞতা হইলে একটা প্লাস, এখন তো ফ্রি আছে, দুইবার সুবিধা হইল। অনিমেষ কি অবস্থা, কাম কাজ হয়ে যায়নি? না, আমি বাইক গেছিলাম, আইয়া শুরু করছে আবার মার্কেটিং, মানে মাসনাটো অফার ছিল আবার মার্কেটিং শুরু করছে। আই উইশ পাইলিমো ইদানিং ট্রাই করলাম। কাজ সহজ, তার নিয়ে কি অবস্থা? কাজ পেলে খুশি লাগে, তার নিয়ে কি অবস্থান চাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কাম কাজ হওয়া হইতো না ভাই, এখনো তো পাইছি না। নতুন নতুন নি নতুন নতুন নি ক্লায়েন্টের লগে এখনো আইসিছে না তো কিছু।
এখন ক্লায়েন্টের লগে মাতই নি যে সোশ্যাল মিডিয়া গুলো মাতই নি যে তখন মনে বেশি ফোকাস দিলা যে শুধু ইনস্টাগ্রাম মনে বেশি ফোকাস ছিল আপনারা দেখতে নিতে পারছো তারপর তানি শুধু মনে ইনস্টাগ্রামে বেশি ফোকাস হল নাকি তা হ্যাঁ ইনস্টাগ্রাম ওই ভাই মাথায় গেছে। আচ্ছা তো একটু মুভ করে টুইটারে যাইবা বুঝছেন হ্যাঁ টুইটারে একটু মুভ করবা টুইটারে যাইবা টুইটারে ভালো ভালো আরো আছে ইনস্টাগ্রামে তো বেশি ডেইলি 20 জনের বেশি মেসেজ দেওয়া যায় না। আর মেসেজ দেওয়া বাদে ব্লক হয়ে যায় এর লাগে টুইটারে একটু মুভ করবা টুইটারে দেখে একটু নজর দিবা না টুইটার দেখবে বুঝছেন আচ্ছা আচ্ছা টুইটারে যাইবা লিঙ্কডিনে যাইবা এগুলা লিঙ্কডিনে পুরো প্রফেশনাল এরা আরো লিঙ্কডিনে হয় লিঙ্কডইনে তো মনে হয় ইউটিউবার বেশি একটা পাওয়া যেত না। পাওয়া যায় ইউটিউবার আছে লিঙ্কডিনে ইউটিউবার আছে বাট ইনস্টাগ্রামে ইজিলি ফাইন্ড আউট করা যায় না যে এরা ইউটিউবার একটু মানে রিসার্চ করতে হয় এগুলো একটু মানে মানে সব মানে ঘুরিয়ে দেখতে হয় এগুলো ইনস্টাগ্রামে তো ইজিলি দেখা যায় যে তারা বায়োর দেওয়া আছে ইনস্টাগ্রাম দেওয়া আছে ইনস্টাগ্রামে একটা সুবিধা বলে লিংক দেওয়া আছে লিংকে ঢুকে আগে দেখতে লাগে সেটা ওরা আছে কিনা না থাকলে পরে মেসেজ দেই। যে লিঙ্কডিনে একটু হার মানে ইউটিউবার লেখলে লেখায় অনেকগুলো লেখা অনেক সময় আয় না ওইগুলো একটু সময় নিয়ে যেগুলো পাইবে এগুলো কিন্তু রিয়েল থাকে আর এরা কিন্তু মানে একটু এগুলা সম্বন্ধে আগ্রহ তাপো বেশি লিঙ্কডিন টুইটার একটু মুভ করো আর ইনস্টাগ্রাম সাথে বসা আমার বই তখন মানে ক্লায়েন্ট কমে যাবে প্ল্যাটফর্ম তো আরো আছে টুইটারে মাথায় স্থান ভাই কয়জন তারা রিপ্লাই দেয় না সমস্যা সেটা আর টুইটারে সবাই মানে মেসেজের সিস্টেম নাই আর টুইটারে মেসেজ সিস্টেম নাই কিছু হইলো যে ফলো দিবা তাহলে ফলো ব্যাক করে তাহলে মেসেজ দেওয়া যায় আর নাইলে কিছু কিছু অ্যাকাউন্টে দেওয়া হয়ে যায় সুমাইয়া কি অবস্থা না ওষুধ কমছে নি ভাই একদিন কমিয়েছে কোন টেস্ট করে আইছি রিপোর্ট পাইছি না সুস্থ মুক্ত সবে ফাতিমাদের না সুইটিয়া কি অবস্থা তানিম ভাই আপনি কি তার টেক্সট দিয়ে পাইছেন নি ইনস্টাগ্রামও খামটা আচ্ছা তো যে আমি প্লাগইন নাই আমি চিন্তা করলাম প্লাগইন বাদে মনে হলো আছে আপনার পুরোটা লগইন কিছু দিয়ে করে বাকি রাখি দিছি যে এটা হোস্টিং প্রবলেম হলো যে হোস্টিং যদি এগুলো নরমালি না থাকে তখন ম্যানুয়ালি খোলা লাগে আমার ক্লায়েন্টের দুবার টাকা দিতে চায় না খালি কমায় খালি টাকা কমায় টাকা পাঠাইছি নি আর ও ভাই পাঠাচ্ছে টাকা কত দিছে এস ক্যাম্পেইনের $15 আরে কমেন নি তার অ্যামাউন্ট না কমেন না তার কাট তো ভাই তার আচ্ছা হোস্টিং করে লইছেন নি দিছে আমি কইছি অসুস্থ বাজার সুস্থ করে দিবেন টাকা পাঠাই দিছে আরে যে তো কই এগুলো আমার একটু অ্যামাউন্ট ফাইন এগুলো একটু আমার আপডেট কইবা বুঝছেন আমি এগুলা মিনিস্ট্রি আপডেট করে দিতে আচ্ছা তো যারাও কাজ পায় বা তানিম বা বাসা আপনারা কাজ পায় আমার একটু আপডেট দিবা বুঝছেন যে কাজ পাইছে ভাই আমি তো ইউটিউবে কাজ পাইরাম না তো সমস্যা তারপরে করলে নক করলে তা এখন না করে কালকে একদিন নক করে আবার কিছু মানি নাই এখন যাদের সময় মানি ওই সময় দিবে না কাজ আমার আচ্ছা যে কইছে মানে নাই তার 1 সপ্তাহ পরে আমার নক দেই দেন টাচর আবার যায় কি তা অবস্থা ভালো আছে নাকি কাজের পেশার না ইগু স্টুডেন্ট ভাই ফিচ্ছি স্টুডেন্ট আচ্ছা ফিক্সি না দেখি আমার তাই ভাই তার যেমন দরকার টিনেজার আমি তো দেশে নাই পারে আর যেও করবা একটু টেমপ্লেটেরও সুন্দর করে বানাইবা আর তার এসসি সম্পর্কে বুঝাইবা বুঝছেন আর এসসি সম্পর্কে একটু বুঝাইবা অনেক দেওয়া জিগাইবো যে এসসিও কিতা এরকম খেলা জিগাইছেন নি না খেলে সব জিগাইছে না বাসাদা জিগাইছি গেছেন না এসসিও আমার কোন ক্লায়েন্ট যে দুজনে জিগাইছে বুঝাইবার পরে তারা কইছে ঠিক আছে আর তারা যারা কিন্তু অনেক জিগাইবো এসসিও কিতা এসসি তারা বুঝে না তারা এসসিও ফুল মেনে কইবা তারপর এসসির কাজটা কিতা এই জিনিসগুলো তারা এটা কইতে হইবে যে এই জিনিসগুলো ওরকম হেল্প করে এখন কি ভাই এসইওর লাগে টেক্সট দিতাম না
বা এসএল লাগে টেক্সট দিবা যারা যারা দেখো ওয়েবসাইট দেওয়া আছে, যারা ওয়েবসাইট দেওয়া আছে বা যাদের অ্যাকাউন্ট ওয়েবসাইট দেওয়া আছে তারা মেসেজ দিবা। আচ্ছা ভাই, যে লাস্ট ক্লাসে যে ইউজ টু দ্য হাইসলাইন, ইউজ এটা কি মানে ওয়েবসাইট যদি দেয়া থাকে, এটা কি দেখার পসিবিলিটি আছে না যে ইউজ টু অনুযায়ী এসইও আছে কিনা? যে আজকে দেখাই আমি এটা আপনাদের। আচ্ছা ব্যাকলিংক কেটা? ব্যাকলিংকটা আপনার অফ পেজ এসে দেখাই। ব্যাকলিংকটা সহজে আপনার লিংকডইনে আপনার লিংক আপ দেখাইছিলাম মনে আছে না? যে আর্টিকেল গিয়া আর্টিকেল গিয়া যে লিংক আপ করাইছিলাম মনে আছে না আপনার? সবগুলো লিংক এফআইআর দেওয়া লিংক আপ না একটা ওয়ার্ডও আমি অন্য একটা সাইটের লিংক আনিয়ে দিয়ে দিছিলাম, ও ওয়ার্ডও ক্লিক করলে আর একটা সাইটে লইয়া যায়। এটা তো সেদিন দেখাইছো যে ক্লিক দিয়ে গত ক্লাসে দেখাইছো। ওইটা লিংক টাইপের কিছু নেই নাকি তা? জি মানে হাইপার লিংক যে লেখাটা নিলে দেব, ক্লিক করলে পরে ওই ওয়েবসাইটে নিয়ে যাবো। জি ওটা হলো ব্যাকলিংক। তো ব্যাকলিংক হলো কিছু সাইট আছে, তো অফ পেজে তো আমরা এগুলো দেখি। তো ব্যাকলিংক সুবিধা কত হইলো অন্য ওয়েবসাইটে গিয়ে নিজের কিছু লিখে এটা লিংক আপ করে দেওয়া হইলো একটা ব্যাকলিংক, মানে তার ওয়েবসাইটটা একটা ব্যাকলিংক হিসাবে কাজ হইলো। ওই যে আমরা যে আরেকটা মানুষের এক্সটার্নাল লিংক দিছি না নি, ওইটা হলো তার একটা ব্যাকলিংক হইব। তো হাজিও কি হাসান মোহাম্মদ, তারপরে নুর হুসাইন, রেদওয়ান, আপনার কি অবস্থা কোন চাই? জি না ভাই, তো সলের ভাই এড ক্যাম্পেইনটা কিটা ভাই? এগুলো বুঝলাম না ভাই। তো বুস্টিং, ও আচ্ছা ভাই। এড ক্যাম্পেইন, বুস্টিং, এড রাঙ্ক, ফেসবুক প্রমোশন, ওগুলো এড ক্যাম্পেইন আর বুস্টিংটা কিন্তু এক না বা শুনি ভাই। এড ক্যাম্পেইন কিছু ওর যে লাইক সিস্টেমগুলো মানে কি আমি করি, মানে আমরা কইছিলাম ভাইয়া কইছিলাম যে কেউ যদি কয় যে বুস্টিং করাই, আমরা ওরকম পাইছো না যে ওনাকে তো $20 বুস্টিং করে দেশি ক্লায়েন্টে, জলালা এজেন্ট আছে তারা $20 বুস্টিং করে দেয়। এখন ঘটনা হইছে কি এড ক্যাম্পেইনে বুস্টিং এর মানে গুরুত্বটা কি? গুরুত্বটাই হচ্ছে ওরকম যে আমরা যদি এড ক্যাম্পেইন করাই তাহলে আমরা টার্গেটেড অডিয়েন্স পাই, আর বুস্টিং করাই যদি আমরা নন টার্গেটেড অডিয়েন্স পাই। কারণ এগুলোর মধ্যে সিলেক্ট থাকতো না, ইন্টারেস্ট থাকতো না, এগুলো কিছু সেট আপ আছে, সাইকোলজি আছে, ওই জিনিসগুলো কইতে হইব। কারণ নাইলে তো এরা $20 দিলে আর আমি যদি $50 অফার করি আমারে দিত না। যেমন তো এই বুস্টিং করলো পেজের নিচে যে বুস্ট গিয়ে ও বুস্ট করে দিলে, আর ক্যাম্পেইন গেলে যে অ্যাডস ম্যানেজার গিয়ে যেটা করিয়া দেয়। আচ্ছা সবগুলাই কি সেম নেই? যে যতগুলো প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্ম বলতে লিঙ্কডইন, এরপরে লাগা কিতাব পিন্টারেস্ট, এরপরে লাগা ইউটিউব, ওলা তিনটা ফেসবুক, ইনস্টাগ্রাম আর লাগা টুইটার, সবগুলো তো এড ক্যাম্পেইন আছে। ক্যাম্পেইন তো আছে, ইয়ত আছে, পিন্টারেস্টও আছে, লিংকডইনও আছে। লিংকডইনও তো এটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, এটা বুস্টিং এর আছে এটা। ঘটনা আছে সবগুলো কিন্তু সেম নেই, সবগুলো তো সেম। কার্ড যে করিয়া অডিয়েন্স সিলেক্ট করে দেওয়া, তারপরে ইনস্টাগ্রামও তো সেম, আর টুইটারও সেম, পিন্টারেস্টও সেম, আর শুধু লিংকডইন আমি দেখছি না, লিংকডইন যেটা দেখছি না। আচ্ছা আর এড ক্যাম্পেইন হচ্ছে ইন্টারেস্ট আর বিহেভিয়ারটা সিলেক্ট করে কেন? ওকে এটা মেইনলি ট্রাফিকের ক্ষেত্রে কোন ইন্টারেস্টটা হইব, কোন বিহেভিয়ারটা হইব, ওকে এই জানতাম বুঝতাম কি আবার বুঝার প্রশ্নটা। ইন্টারেস্ট ওই যে বুস্টিং এর সময় বা এড ক্যাম্পেইনের সময় আমরা ইন্টারেস্ট দেই, ইন্টারেস্টের মধ্যে যে লাইক এন্টারটেইনমেন্ট বা কার কোনটা পছন্দ আর কি, এটা কেমনে বুঝতাম কোন ক্যাটাগরিলে কোন ক্যাটাগরিটা হইব, এটা কেমনে বুঝতাম? এই ক্যাটাগরিতে হলো তোমার লাইক নিজের কমন সেন্সটা মানে কাজে করতে হইব, যে লাইক আমার যে প্রোডাক্ট যেটা আছে এটা কার প্রতি ইন্টারেস্ট হইতে পারে, এই জিনিসগুলো নিজের থেকে বুঝতে হইব। যে লাইক যে আমরা যে এইজের বিষয়টা যেরকম বুঝি, যে লাইক আমার যে প্রোডাক্টটা কোন এইজের মানুষের লাগে। আমি যদি দিলাই যে আমি টি শার্ট বেচতাম, আমি টি শার্টটা লাইক আমার সাইজগুলো হইলো যে একটু বড় মানুষের লাগে, কারণ আমি যদি দিলাই এটা টিনেজার যারা আছে বা চিন্তুর লাগে, বা এগুলার তো এজ দিলে তো হইতো। ওরকম যেগুলো যে বিষয়গুলো বোঝা লাগে কারা এই জিনিসের প্রতি ইন্টারেস্ট হইব। আর তারপরে আরো কিছু অপশন দেখা যায়, স্টুডেন্ট সিলেক্ট করা যায়, এমপ্লয়ি সিলেক্ট করা যায়, বিজনেসম্যান সিলেক্ট করা যায়। তো এগুলো বোঝা লাগে যে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে। লাইক স্টুডেন্ট আমি এখন কলম বেশি লাগে, স্টুডেন্ট হলে বেশি লাগে কলম, বা যে জ্যামিতি বক্স যদি আমি সেল দিই,
কারণ জ্যামিতি বক্স খারাপ বেশি লাগে, লাইক ইন্টার ও স্কুল লেভেলের এরা লাগে। তো আমি এখন দিলাম যে এখন দিলাম ভার্সিটি লেভেল যারা আছে এটা খুব কম ইউজ করে, বা আমি দিলাম ব্যাংক কার্ড দিয়ে দিলাম, এটা তো কোনো আমার কাজে লাগলো না। বুঝছো, যারা প্রোফাইলে ওয়ার্ক সেট দেখাইব না, স্টুডেন্ট এমপ্লয়ি, ও এরা রেগে টার্গেট করবে। ও এরা টার্গেট করবে, যারা যারা দেখাইবো লাইক এই কেন যারা তো আছে যে বিজনেস করে বা যারা প্রফেশন চেঞ্জ হয়েছে, লাইক আমি আমার এখন যদি কেউ যে লাইক ধরে যে দেয়া দেয় যে লাইক ট্রেনার দিয়ে দেয়, ট্রেনার দিয়ে দেয়, তো লাইক আমার অ্যাকাউন্টে এখানে দেখাইবো, আমার অ্যাকাউন্ট ট্রেনার দেওয়া আছে, বুঝছো। ওরকম আলাদা আলাদা যে করে। তারপরে ওই যে এইজের বিষয়গুলো, যে আমরা যে এইজটা দিয়ে দেই, তার কাছে তো এইজের হিসাব আছে, কার এই জন্ম কবে থেকে হয়েছে না হয়েছে, বয়স কেমন হয়েছে, এটা সবগুলো হিসাব তার কাছে আছে। হ্যাঁ, তো ওই জিনিসগুলো সুবিধা। ফেসবুকে পোস্টিং মানে খুব ইজি, আর এবং সিস্টেমটা খুব ইজি, টার্গেট অডিয়েন্সটা করা যায় যদি একটু কমে, একটু মানে যদি বেনটা খাটানো যায়, যে অ্যাড ক্যাম্পেইন। আর বাট আমরা যা বুস্ট করে, বুস্টের অ্যামাউন্টটা লাইক সোজা হতে হইলো ভাই, তুমি কার্ড দিলাই, তুমি আমার এক্সট্রা চার্জ দিবা, এর লাগে আমরা বুস্ট ক্যাম্পেইন সব এক কথা বলা যায়, তুমি আমি জাস্ট সেটা করতাম আমার অ্যামাউন্ট দিলে বুঝছো। ওই জিনিস। আমরা কোনো সময় কোনো ক্লায়েন্টের যে বুস্ট নাও যে মারিয়া দিলাই এখান থেকে দিলাই না, কারণ হে ডলার তার কার্ড থেকে ডলার যাক, আমার এক্সট্রা $20-25 দেয়, তো সমস্যা নাই, তাই আমি বলা হলে দিয়ে দিই ওই জিনিসটা। আচ্ছা, তো আমরা তো আসলাম অন পেজে ছিল, তো আজকে আমরা অন পেজে শেষ হইব। তো আমরা গত ক্লাস আপনার তো প্র্যাকটিস করছেন নি অন পেজে ছিল, স্টেপ গুলা মনে আছে না হলোর? করছিলাম ভাই। ইজি লাগছে না হার্ড লাগছে? অত হার্ডও না আবার ইজিও না বিষয়টা। বাকি সবে কি তার পঞ্চায়েত আর কে প্র্যাকটিস করছেন? করছি ভাই, পয়েন্ট গুলা মনে থাকলে তো ভাই আচ্ছা, আপনার ব্যাকএন্ড অ্যাক্সেস তো বুঝতে পারছেন, ব্যাকএন্ড কিলে অ্যাক্সেস করেন এখানে তো বুঝে নিতে হবে সবে। ব্যাকএন্ড অ্যাক্সেস তো যে লাইক ধরেন যে আমার যে ওয়েবসাইট, তো এটা তো ওয়েবসাইট, এখন তো যে ওয়েবসাইট যেরকম থাকে যখন আগে তো ক্লায়েন্টের আগে থাকতো .com পর্যন্ত, তানিম আপনাদের পেজও কিটা দিছে, ও ব্যাকএন্ডের অ্যাক্সেসের লিংক কোনটা দিছে? অন থেকে এটা admin দিয়ে বা করছেন নি? ওদেরকে আমরা শুধুমাত্র admin দিছেন জানি। আচ্ছা, আগে যেটা এখন অনেকে চেঞ্জ হয়ে যায়, এখন বেসিক্যালি যে ব্যাকএন্ডের লিংকটা হইলো ওই যে .com পর্যন্ত আসে না, এন্টার এটা সাইট, এটা সাইট ক্লায়েন্টের সাইট, যদি .com পর্যন্ত বাদে স্ল্যাশ দিয়ে wp admin -admin ওরকম আগে দিলে এটা তার ব্যাকএন্ডে যাইতে দেখাইতে অনেকে এটা ইজি না, এটা যে কোনো ব্যাকএন্ডের অ্যাক্সেসটা পাওয়া মানে লিংকটা খুঁজে পাওয়া ইজি না বিষয়টা। তো অনেকে এটা এখন চেঞ্জ করে দেয়, ওই যে ব্যাকএন্ডের অ্যাক্সেসের লিংক যেটা অনেকে চেঞ্জ করে দেয়, এটা তারা কুটিং করিয়া বড় বড় সাইট হয়ে দেয়, আবার wp admin দিলে কিচ্ছু হয় না। যে সাইডে হয়ে যায়, বা যে ব্যাকএন্ড আমি তো ইজিলি ব্যাকএন্ডও দিতাম কি পারি, এখানে জাস্ট আমার পাসওয়ার্ড আর ইমেল দিতাম, ইউজার নেম আর পাসওয়ার্ড দিতাম, তো এগুলো তো লাইক হয়ে যায়। এখন অনেকে ব্যাকএন্ডটা চেঞ্জ হয়ে যায়, তো ব্যাকএন্ডের ইউআরএলটা আপনার লগইন ইউআরএলটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবে, আর নেওয়ার পরে তার স্বাভাবিক আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড এগুলো দিয়ে দিবে। আগে ওরকম আছে বেশিরভাগ সাইট, ওটা ওই স্ল্যাশ দিয়ে wp admin, অনেকেও আছে, এখন অনেকেও আছে, অনেকে জানে না এখন এগুলো চেঞ্জ করা লাগে বা যায় না। ওই যে আপনার ক্লায়েন্ট তার ওয়েবসাইটটা আমার নতুন মনে হয়, তানিম যে ওয়েবসাইটে নতুন মনে হয় তার, তোমার একটা অভিজ্ঞতা এটা সম্বন্ধে না এর লাগে হতো। এখন যারা আছে সবাই এটা চেঞ্জ করে নেয়। তো এটা তোমার যে দেখা ওয়েবসাইটের ভিতর দেখা, ওয়েবসাইটে আমার যে ব্লগ যেটা আছে ব্লগটা দেখা, আমি আমার ব্যাকএন্ডে যাই, ওটা সরাসরি দেখবো কি মনে দেখবো নাম্বার পাসওয়ার্ড দেওয়া আছে ব্রাউজারে। এখন বুঝছেন নি আপনারা ব্যাকএন্ড অ্যাক্সেস লিংকটা বুঝছেন নি, লগইন ইউআরএল যেটা? ভাই আবার একটু হইবানি।
আচ্ছা, তো যখন আমরা আগে আগে যে বেশিরভাগ ক্লায়েন্টের ও যে তার ওয়েবসাইট আছে না, সবার ওয়েবসাইটে ও যে .com পর্যন্ত বা .bd যেটা ও যে তখন অন্তত ওগুলো তার তো ওয়েবসাইট বা তার যে হোম পেজ লাগে কতটুকু জি তার ডোমেইন। তো আগে আগে বেশিরভাগ ওয়েবসাইট এখনো আসছে একটা স্ল্যাশ দিয়ে wp admin ওটা হলো তার ব্যাকএন্ড রয়েছে। wp দিয়ে যে মাইনাস একটা আছে যেটা টেস্টলাম দিয়ে হয় admin, ওটা হলো আগে আগে আছে বেশিরভাগ ক্লায়েন্টের যে আছে ব্যাকএন্ডের ইউআরএল যেটা বা লগইন ইউআরএল যেটা ওরকম লগইন ইউআরএল থাকে দিয়া তারপর যাওয়ার পর আমরা দেখাইছিলাম যে ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগে। তো এখন ইউআরএলটা ব্যাকএন্ডের ইউআরএল বা লগইন ইউআরএল যেটা এটা এখন সবে চেঞ্জ করে দিলাম, এটা তো ইজি যে শুধুমাত্র .com/ দিয়ে wp admin দিলে বা যে কেন তারা কোডিং করলে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আপনারা হ্যাকাররা ইজিলি পাবে। সো এর লাগে তারা এখন ব্যাকএন্ডের ইউআরএলটা অনেকে চেঞ্জ করে দিলাম, আবার এখন সেম টা এটা কিন্তু দেখায় না কিছু আর এটা চেঞ্জ করে দিয়েছে। Sorry, this page we are looking for in this blog doesn't exist. এটা তো চেঞ্জ লগইন করে দিয়েছে। ইউআরএল দিলে মানে যে ব্লক যায় তার কি তার পাস দিয়ে লাগে না না ডাইরেক্ট চেক করবে? না পাসওয়ার্ড লাগে তো বেসিক্যালি এটা যে অনেকে ও যে হ্যাকার যারা এরা তো ইজিলি ইউজার নেম কোডিং করে বা পাসওয়ার্ড যেগুলো ইজিলি পার করতে পারে। সো এর লাগে তারা এখন লগইন ইউআরএলটা চেঞ্জ করবে। এখন শুধুমাত্র যারা কাজ করবো ওনার আছে তারা সেটা জানা থাকে। যখন আপনাদের কাজ পান ক্লায়েন্টের কইবা যে লগইন ইউআরএলটা দেওয়ার লাগে, লগইন ইউআরএল দিয়া দিব, তারপরে ইউজার নেমে পাসওয়ার্ডও দিব। তো আমরা গতকালকে একটা পোস্ট করছিলাম, আমরা এসইও ইউএসটিসি প্লাগইন সব এড করছিলাম আমরা। আপনারা ইউএসটিসি প্লাগইন এড করছিলেন? কেউ প্র্যাকটিস করছেন না তো আমরা জানি কি ভাই বাকি সবে কি তাহলে না প্র্যাকটিস না আপনারা সময় প্র্যাকটিস করছেন না? ভাই কিছু করছে আর কিছু করতাম পারছি না। আপনারা ইউএসটিসি প্লাগইন টেন হলো তারপর আমরা দেখাই দিছিলাম যে ম্যানুয়ালি যদি না হয়, যদি আপনার নরমালি যে ক্লায়েন্টের ওয়েবসাইট এটা অটোমেটিক্যালি হয়েছে ইউএসটিসি প্লাগইনটা আমরা যখন প্লাগইনে গিয়া এড নিউ যাইমু গিয়াই কেন ইউএসটিসি রেখে সার্চ করুন, ক্লায়েন্ট এটা অটোমেটিক্যালি এখানে আইব, মানে এখানে আইব, তারপরে ইনস্টল দিলে অটোমেটিক তাইটা হইব। যদি আপনার অফলাইনও হইতে প্রবলেম পড়ে তারপর আপনার দেখাই দিচ্ছিলাম ম্যানুয়ালি কি লাইট করতাম ম্যানুয়ালি মনে আছে লাগছে না আমার এমনি গেছে যে ওগুলা অটোমেটিকলি হয়ে যায়। এবার কোনো সময় যে আমাদের অফলাইনও তো লাইক কোনো সময় প্রবলেম বলে। হাসান মোহাম্মদ কোনছেন ম্যানুয়ালি কিলা কইছিলাম করার লাগে প্লাগইন ভাই দেখছে ভাই একটু মানে বড়ই দেখাইছিল, একটু আবার দেখাইলে ভাই ভালো হইতো আর কি। আমার মানে ভিডিওগুলো ভাই একটু মানে ফাটি আয় তো ভাই, যার কারণে ভাই লেখাগুলা বোঝা যায় না আর কি, ও সমস্যা। আচ্ছা, তো ইউএসটিসি প্লাগইনটা আমি কইছিলাম wordpress.org। যদি ক্লায়েন্টের সময় হইতো না, কিন্তু ক্লায়েন্টের সময় ম্যানুয়ালি হইতো না, কারণ তার হোস্টিং কিন্তু আপনার কাছে না। ওই যে জাম্প যেটা এটা কিন্তু হোস্টিং হিসেবে কাজ করে, বুঝছেন নি? এটা হোস্টিং হিসেবে কাজ করে, এটা কিন্তু ক্লায়েন্টের তো হোস্টিং আপনার কাছে না। সো ম্যানুয়ালি হইতো না। শুধুমাত্র আপনারা অফলাইনে যদি কোনো সময় কোনো প্লাগইন প্রবলেম পড়ে তখন হয়েছে। লাইক আমি কেন ইউএসটিসি লেখে সার্চ করবো, তারপরে ইউএসটিসি যে প্লাগইন টাইপ হই কেন যে প্লাগইনটা এটা আমি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার পরে আমরা ডাউনলোড ফাইলে যাইব। ওই যে ওয়ার্ডপ্রেস স্টুডিও টাইপ, তারপর এটা আমরা কপি করব, কপি বা কাট যে কোনো একটা করব। করার পরে কেন আছে এক্সপ্লোরও ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে এখানে আইছে যে আমার যে ফোল্ডার আমি খুলছিলাম যে এইচটিডক্স ফোল্ডারে যাইনি, যার ফলে যে আমার যে নামে আমি অ্যাকাউন্টটা খুলছি, আমি তো করছি কি তার সিলেট DM3 নামে খুলছি না, জি সিলেট DM3 দিতে যাইমু। যার ফলে এখানে দেখা যায় WP কন্টেন্টের ভিতরে যাইবা, তারপরে এখানে দেখা যায় প্লাগইনের ভিতরে যাইবা, তারপরে এখানে এটা প্রেস করে দিয়া জিপ ফাইল ওই যে আছে তো ওইটাকে জাস্ট এক্সিট হেয়ার করবা। একটু লং প্রসেস, বাট
ওগুলো যদি কোনো সময় আপনারা নর্মালি ম্যানুয়ালি করার সময় যদি কোনো প্লাগইন এড না হয় তখন এখানে ওয়ার্ডপ্রেস থেকে এটা সেভ করে নিয়ে ওরকম করতে হবে। বুঝতে পারছেন এই বিষয়টা? জি ভাই। তারপর যখন আমরা অল পোস্টে যাই, অল পোস্টে যাওয়ার পরে যখন আমরা আগে পোস্ট আছে যেটা জমে গেলাম, আপনারা H1 টাইটেল, ফার্স্ট 100 ব্লগ, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল, এই সবগুলা তো ক্লিয়ার, এগুলা তো কোনো সমস্যা নাই। কেন কোনো সমস্যা আছে? স্টেপ যেগুলো দেখাইছিলাম 10-11টা স্টেপ দেখাইছি, কোনো স্টেপের সমস্যা আছে না? না ভাই বুঝছি। আচ্ছা, যখন আমি ইউএসটিসি যখন প্লাগইনটা এড করছি, এড করার পর আমার বাম ডাইন সাইডে আইছে যে এসইও নট অ্যাভেলেবল না, আর অ্যাভেলেবল দেখান না। তো কারণটা হইলো কিটা, আমি এখন নিচের দিকে যাই, নিচের দিকে যাওয়ার পরে যখন ইউএসটিসি প্লাগইনের অপশনটা আছে, তো অনেকে এখন বেশিরভাগ ইউএসটিসি ইউজ করে, অনেকে আবার এসইও আর কিছু প্লাগইন এড করে। এসইওটা অনপিএসসি অনেকভাবে করা যায়। তো আপনারা কইছিলাম যে এসইও কয় প্রকার, মানে অনপিএসসি দুইভাবে করা যায়, তিনভাবে। একটা হলো ব্ল্যাক এন্ড এসইও, একটা হলো হোয়াইট এসইও, একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট, দুইটা মিলিয়ে একটা অনপিএসসি। তো আমরা যেটা এসইও করি এটা হলো হোয়াইট এসইও, আর ব্ল্যাক এর এসইওটা করা হয় না। ব্ল্যাক এর এসইওটা করলে যে রুলস মানলাম, হচ্ছে আমরা যে রুলস যেগুলো মানলাম, এগুলা রুলসগুলো কিন্তু আমরা যে ওয়েবসাইটের কোনো ক্ষতি নাই কিন্তু। তো ব্ল্যাক এর এসে কোনো রুলস মানা হয় না। তো এগুলা মানে হঠাৎ করে র্যাঙ্ক পাইব, যে ওয়েবসাইটের কাজ করবা ওয়েবসাইটের র্যাঙ্কটা খুব তাড়াতাড়ি আইব, তারপরে গুগলে খুব তাড়াতাড়ি ধরবো, তারপরে এটা গুগলে পেনাল্টি দিলে আইব। বুঝছেন? এটা হলো ব্ল্যাক এর এসইও। আর একটা আছে হোয়াইট এসইও, আমরা যেটা করি হোয়াইট এসইও, একটা হলো ব্ল্যাক এন্ড হোয়াইট মিলিয়ে, দুইটা মিলিয়া করে। তো সেম দুইটা যদি মিলিয়া করে, আর যদি ক্লায়েন্টে ধরে, তাই না, গুগলে যদি ধরে তাইলে এটা পেনাল্টি দিলে। সো ব্ল্যাক এর এসইওটা করা হলো যদি ওটাগুলো রিস্ক হয়েছে, আর জন্য ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি নষ্ট। তো আমরা যেগুলা করি ওগুলা রেগুলারলি করি, যে এগুলা কোনো তার ওয়েবসাইটের কোনো ক্ষতি নেই। একটা ক্লায়েন্টে আমরা যে কাজ করাইলো এবং তার যদি ওয়েবসাইটটা নষ্ট হয়ে যায় তাদের সমস্যা নাই। বুঝছেন না আপনার বিষয়টা? ব্ল্যাক এর এসে মানে হইলো যে কোনো রুলস মানতো না। ওই যে আমরা যে এসে যে রুলস গুলা মানলাম, এই কোনো রুলস মানে না, ইচ্ছা মতো কিওয়ার্ড যে বাই খুশি বইয়া লিংক ওগুলো যে সাইট ব্যান করে দেয় এই কারণেই নেই, যে ব্ল্যাক এর এসইও করে, যে অনেক সময় সাইট ব্যান করে ব্ল্যাক এর এসে লাগে, কোনো সময় করে কপির লাগে, আচ্ছা আপনার ব্লগ কপি করলাম ওগুলা এগুলা গুগলে পেনাল্টি দিয়ে দিলাম। সো ওগুলা কাজ যেগুলো মানে কইতে পারে যে ব্ল্যাক এর এসে, তো কইবা যে ব্ল্যাক এর এসে করে না, ব্ল্যাক এর এসে করলে ওরকম প্রবলেম। তো দেখুন এখানে ইউএসটিসি প্লাগইনটা এখানে নিচের দিকে অ্যাড হয়েছে, তো এখানে অ্যাড হয়েছে। এখন এটা আমি যদি অ্যাক্টিভ করতাম চাই, তাহলে লেখা দেখা নেই, ফোকাস কি প্লেস লেখা দেখা যেত, দেখা যায়। তো লোকাল ফোকাস কি প্লেস। আমি যদি এখানে আমার কিওয়ার্ডটা দেওয়া দিই, দেখবা এটা অন হয়ে যাবে। যদি আমার তো স্টেপ সবগুলো ফিল আপ করা, এখানে মেবি গুড হয়ে যেতে পারে, তাহলে এখানে ওকে লেখা থাকবে। যখন আমার এটা ওকে হয়ে যাব, তখন এটা আমার এসইও কমপ্লিট। এসইও যখন এটা আমার গুড হয়ে যাবে, তখন আমার কমপ্লিট। আর এটা রিডেবিলিটি যেটা, এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা গুডটা হোক বা নিড ইমপ্রুভমেন্ট সমস্যা না। আর আমার মেন হলো ইউএসটিসিটার জন্য আমার গুড হয়। তো এখানে দেখুন আমার মেন কিওয়ার্ড কিটা, মেন কিওয়ার্ড হলো আইফোন 11 প্রো। আমি যদি কিওয়ার্ডটা আনি, তখন এখানে কিতা লাগাইছি এসসি ওকে হইছে, আগেটা আসিল না। যখন আমি এটা আবার খাটিলে তখন গেছে কি ওটা বলাবো। তো এটা হলো মেইনলি এটা ফোকাস কিওয়ার্ড, মানে আমার কি আগে কিওয়ার্ডটা দেওয়া দিতে হবে, জিএসটি এটা সিন দেখবো যেটা ঠিক আছে কিনা, তখন আমার এটা ওকে আছে। তো আমি একটু নিচের দিকে যাই, তাহলে এখানে যদি আমি এখানে দেখি যে এসইও অ্যানালাইসিস, এটাতে ক্লিক করি, তাহলে এখানে দেখুন দেখা আছে কিছু প্রবলেম, দুইটা কিছু প্রবলেম আছে, তারপরে ইমপ্রুভমেন্ট আছে, তারপরে আছে গুড রেজাল্ট। এখানে দেখুন ও যে পয়েন্ট যেগুলা, যদি ও পয়েন্টগুলো সবগুলো আমি গুড করিলাই, মানে এগুলো সবগুলো সবুজ করিলাই,
তাহলে আমার এই এসইটা কোড হয়ে যাবে। তো আমি কিছু হয়তো আমার রোজ কিছু এখনো ফিল রয়েছে না লাগে, এগুলা রয়েছে। এখানে তখন আমার যেগুলো রেজাল্ট আছে, গুড রেজাল্ট আছে, এগুলো আমরা আউটবাউন্ড লিঙ্ক আমরা দিছিলাম, ইন্টারনাল দিছিলাম, কি ফেজ ইন্ট্রোডাকশন আমরা দিছিলাম, মানে 100 ওয়ার্ডের ভিতরে দিছিলাম। কি ফেজ লেন্থ, মানে আমার যে কিওয়ার্ডটা একটু লম্বা, লং টেল কিওয়ার্ড, গুড ফর প্রিভিয়াসলি ইউজড কি ফেজ উই হ্যাভন্ট ইউজ, মানে ই অর্থকে হইতার, মানে এই জিনিসটা হইতার, মানে না এটা তো বুঝছি না। আচ্ছা, তো এই বিষয়টা হইলো যে previously used key phrase, মানে you haven't used this key phrase before, মানে আমার যে ওয়েবসাইট এটা আছে, আমার ওয়েবসাইটে যে আরো ব্লগ আছে, আমি অন্য ব্লগও আমার অন্য এই ওয়ার্ড নিয়ে অন্য কোনো ব্লগ আমি লিখছি, বুঝছেন? আমার যে কিওয়ার্ড এটা আছে iPhone 11 Pro, এই ওয়ার্ড নিয়ে আমি আগে কোনো ব্লগ লিখছি, সেটা বুঝছেন? হ্যাঁ বুঝছি। তারপরে এসইও টাইটেল দেখুন, এটা গুড জব দেখান। তারপরে কি ফেজ ইন স্লাগ, আমার যে স্লাগটা দিছিলাম, স্লাগ বুঝেননি? স্লাগ শুনছিলেন আগে? স্লাগ কোনটা? স্লাগ আর শুনছিলেন না স্লাগ? কেউ হইতে পারবানি স্লাগ, তার নেম শুনছেন? আচ্ছা, কি ফেজ ইন স্লাগ হইল ইউআরএল টা স্লাগ করে, ওই যে ইউআরএল যেটা স্লাগ। তো ওই যে আমরা যে দিছিলাম, ওই যে কিওয়ার্ড দিয়ে দিছিলাম, মানে আমরা লিংক ইউআরএল মনে আছে নি আপনার? ইউআরএল নেমে স্লাগ কর, যে ইউআরএল টা স্লাগ করে, ইউআরএল লিংক স্লাগ। সো আমি এটা দেখা, তখন আমার প্রবলেমগুলো দেখো, আমি যদি আমার প্রবলেমগুলো আমি সলভ করি, লাইক আমি এখান থেকে আরো কিছু এখন প্রবলেম বাড়াই, তারপরে এগুলোকে আমি সলভ করি। পিকচারটা হাঁটি, যখন আমার এখন প্রবলেম আরো বাড়ছে না, এখন কোড রেজাল্ট কমছে, প্রবলেম বাড়ছে। সো আর কিছু করা যায় না। আচ্ছা ঠিক আছে, এখন আমি প্রবলেমগুলা সলভ করে দিবি। আচ্ছা, কোড রেজাল্টগুলো বুঝছেন তো? কোড রেজাল্ট কেটা হয়েছে এগুলো বুঝছেন নি? হবে বুঝছি এগুলো। তারপর যখন প্রবলেমগুলো সলভ করি, আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার লাগে। আমি যদি আউটবাউন্ড একটা লিঙ্ক দিয়ে দিই, এটা আমার আউটবাউন্ড লিঙ্ক, আমার কিওয়ার্ড নিয়ে মিলে, ধর আমার ও কিওয়ার্ডের লগে আইফোনের লগে এটার লগে আমার কিওয়ার্ডটা মিলে, আমি এটা দেয়া দেই। এখন আমার আউটবাউন্ড প্রবলেমটা সলভ হয়েছে না, কেন আউটবাউন্ডটা প্রবলেমটা সলভ হয়ে গেছে, গুড জব হয়েছে। তারপর ইন্টারনাল লিঙ্ক হইলো আমার আমার তেমন কোনো ব্লগ নাই, আমার ডোমেইনটা দিয়ে দেই, check my website. এখন আমার এই প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে। এখন রয়েছে আমার মেটা ডেসক্রিপশন লেন্থ। মেটা ডেসক্রিপশন বুঝেননি? আমার এই আগের প্রবলেমটা তো সলভ হয়ে গেছে, ইন্টারনাল লিঙ্কটা সলভ হয়ে গেছে। এখন হচ্ছে মেটা ডেসক্রিপশন বুঝেননি আপনারা? গুগলে সার্চ দিলে পরে মনে হয় রেজাল্টের মধ্যে অল্প কিছু সংখ্যক লেখা দেখা যায়, এটা না কিটা? আচ্ছা, আপনারা আর সব শুনছেন এটা ডেসক্রিপশন কারা হয়?
বা কোন জায়গায় দেখা যায়? সুমাইয়া শুনছেন? সুমাইয়া শুননি? বুঝছি ভাই। পঞ্চায়েত মেটা ডেসক্রিপশন কোন সময় দেখা যায় বা কোনটা হয়? কিভাবে ওপেন করা থাকে ডিসক্রিপশনটা আর একটা আছে মনে হয় মেটা ডেসক্রিপশন। কোনটা? সবাই শুনছেন? কোনটা হয়েছে? বা আমরা কোনো কিছু সার্চ করার পর যে ওপেন করার ডিসক্রিপশন থাকে একটা মনে হয় মেটা ডেসক্রিপশন লাগে। তারপরে হাসান শুনছেন? হাসান মোহাম্মদ। হাসান মোহাম্মদ শুনছেন মেটা ডেসক্রিপশন জি না ভাই, ওই দরকার নেই। জি না। দারুল ইসলাম আরিফ শুনছেন? ওটা ভাই না ভাই। নুর হুসাইন শুনছেন? এমডি নুর হুসাইন। জি নুর হুসাইন বুঝছি, আবার একটু দূরে শুনছেন? তানমিয়া শুনছেন? তানমিয়া শুনছেন? এটা ডেসক্রিপশন খালি কোনটা বা কোন জায়গায় দেখা যায়? হইতে পারলাম না ভাই। তানিম শুনছেন? আপনার ওলা অবস্থা হয়েছে এসব বাকি সব শুনছেন? আপনি যদি কোনো ওয়ার্ড নিয়ে কেন সার্চ করেন অতিরিক্ত দেখা যায়, এটা হলো মেটা ডেসক্রিপশন। এটা আপনারা কম্পিউটার লাইসেন্সের সময় বুঝিয়ে দেওয়া হয় এগুলো, যে একটা কোনো ওয়েবসাইট কোনো ওয়ার্ড নিয়ে সার্চ করলে তিনটা জিনিস তার ওয়েবসাইটে শো করে। ফলে হলো ইউআরএল, তারপর হলো এসইও টাইটেল, তারপর হলো মেটা ডেসক্রিপশন। আপনারা ওলা হাওয়া খাইছেন সব তো জানি বুঝছেন? ওই যে নীল লেখার নিচে যেগুলো যেগুলো ছোট করে লেখা, এগুলো হলো মেটা ডেসক্রিপশন। আপনারা সবগুলা খাইয়া বইতেছেন বুঝছেন? আপনার এই অবস্থা এখানে রেদওয়ান হাসান, তারপরে আর আপনার এই অবস্থা কেন শুনছেন? আপনাদের ওখানে যে কেন মেডিকেল সেকশন ওই খারাপ হয়ে যেত, তুমি করতে পারতো না। কোনো ওয়ার্ড নিয়ে যখন আমরা গুগলে সার্চ করি, সার্চ করার পরে যখন কোনো ওয়েবসাইটের ইউআরএল এসসি আমাদের ইউআরএল আদার করে এসসি টাইটেলের লগে আর কিছু অংশ শো করে, যেটা শর্ট করে দিলাম এটা ডেসক্রিপশন। তো ওরা জিনিসগুলো বলছো যখন আমরা মেটা ডেসক্রিপশন আগে কোনো দিয়েছি না, তো এটা ওই তো যে আমরা যে গুগলে যখন সার্চ করি তখন ওরকম থাকে না, ইউআরএলটা থাকে, তারপরে এসইও টাইটেল থাকে, আর তারপরে ওই জিনিসটা থাকে না, ওরকম দেখে না ইউআরএল, তারপরে এসইও টাইটেল, তারপরে মেটা ডেসক্রিপশন। দেখেন তখন আমার ইউআরএলটা আমি তো আগে ঠিক করছি, তারপরে এসইও টাইটেল যেটা এইচ1 টাইটেল এসইও টাইটেল 100 মান দেওয়া যায়, বা দুটো চেঞ্জ আলাদা আলাদা দেওয়া যায়। কোনো সাইটে আসলে দেখা হয় যে অন্য দেখা যায় একরকম, যে এসইও টাইটেলটা ভিতরে ঢোকার পরে দেখা যায় চেঞ্জ হয়ে গেছে, এরকম দেখা যায় না। আমরা আমরা দেখছেন যে এসইও টাইটেল একরকম, বাদে যে এইচ1 টাইটেল আরেকরকম, তো এটাও আলাদা আলাদা দেওয়া যায়। ওই যে আমার এসইও টাইটেল আর ওই যে আমার এইচ1 টাইটেল, এই দুইটা আমি আলাদা দিতাম পারি, আমি সেম দিতাম পারি, সমস্যা। তারপরে আমার দেখা যায় এখানে আমার তারিখ দেখাইব, এটা কিন্তু 31 তারিখ লেখা হয়েছে। তো তারপরে এখানে দেখাইব যে এখানে যে লেখা হয়েছে যে এটা মেটা ডেসক্রিপশন, এখানে কিছু লেখা নাই, কিন্তু লেখা দেখা যায় প্লিজ প্রোভাইড এ মেটা ডেসক্রিপশন বাই এডিটিং দ্য স্নিপেট বিলো, ইফ ইউ ডোন্ট গুগল উইল ট্রাই ফাইন্ড এ রিলেভেন্ট পার্ট অফ ইউর পোস্ট শো ইন সার্চ রিজাল্ট। যদি আমি এটা না দিয়া দেই তাইলে গুগলে আমার অটোমেটিক্যালি এক লাইন বা দুই লাইন আমার ব্লগ থেকে নিয়ে নিব, ওই জন্য যে মিল থাকে না।
মনে দেবা যে কোনো কিওয়ার্ড থাকে আমরা যে টুকাইছিলাম, আমরা যে যখন কম্পিউটার অ্যাসিস্ট করছিলাম তখন আমরা টুকাইছিলাম যে এসইও টাইটেলে আমার কিওয়ার্ডটা আছে কিনা, আমার মেটা ডেসক্রিপশনে আমার কিওয়ার্ডটা আছে কিনা না, এগুলো মনে আছে নি আপনার? যখন এখানে আমার তো ইউআরএল আমার কিওয়ার্ডটা আছে, তারপরে এসইও টাইটেল যেটা আমার এইচও টাইটেল তো সেম দিছে, লাইক আমি এখানে কিওয়ার্ডটা আছে, নাহলে মেটা ডেসক্রিপশনটা দিতাম। আমি এডিট স্ক্রিপ্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানে তিনটা অপশন আছে স্লাগ। আমি এখান থেকে আবার ইউআরএলটা চেঞ্জ করতাম পারি। আগে তো আমি গেছিলাম এসইও প্লাগইনস এর আগে আমি গেছিলাম সেটিং এ গিয়া পারমালিঙ্ক গিয়ে আমি ঠিক করে দিয়ে বাদে এখানে আমি ঠিক করছিলাম আমার ইউআরএলটা। এখন আমি এখান থেকে আমি এটা ঠিক করতাম পারবো স্লাগ যেটা স্লাগটা আমি এখান থেকে এখানে ঠিক করতাম পারবো। তো আমার এসইও টাইটেলটা কিন্তু অটোমেটিক্যালি তারা নিচে গিয়ে তারা আমার টাইট দিয়ে থাকে, তারপর আমি এখানে আলাদা করে আবার চেঞ্জ করতাম পারবো, এখানে আমি আবার চেঞ্জ করতাম পারবো এখান থেকে। তারপরে মেটা ডেসক্রিপশন হইলে আমি কিছু মেটা ডেসক্রিপশন লিখতাম, লিখতাম এখানে আমার কিওয়ার্ডটা যেন আমার এখানে থাকে। তো এখানে ধরেন আমার যে ব্লগ আছে, আমার ব্লগ থেকে কিছু লেখা আনে, যে অবশ্যই ব্লগ রিলেটেড কিছু এটা লিখবা, বাট ওই যে ব্লগ থেকে কপি করে দিতে হবে এরকম মেটা ডেসক্রিপশন কিছু এটা লিখবা। ধরেন আমি তো এখানেও কিওয়ার্ড লিমিট আছে, কিন্তু কিওয়ার্ডের লিমিটটা বেসিক্যালি বোঝা যায় সবুজ চিহ্নের উপরে, বুঝছেন? এখানে আমি যখন লেফট প্রেস করলাম, যখন এখন কিটা আছে হলুদ আছে, যখন আমি এটা সবুজ হয়ে যাব, এখন সবুজ হয়ে গেছে, তখন একটা করলাম সবুজ, যত সময় সবুজ থাকবো তত সময় লেখতে পারবা, আবার বেশি লেখলে কিন্তু আবার লাল হয়ে যাবে, আবার তখন লাল হয়ে গেছে, বুঝছেন? রেঞ্জের মধ্যে দেখা লাগে ভাই, তাহলে সবুজ দেখা যে যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে দেখা লাগে মনে হয়, যে অতটুকু পর্যন্ত হইলো রেঞ্জ। ওই যে আমি ওই যে সবুজ হয়েছে, ওই যে সবুজ আরো লেখা যায়, ওই যে সবুজ লেখা যায়, ওইটুকু পর্যন্ত লিমিট আছে। যখন সবুজ ওখানে গিয়ে লিমিট বাড়া গেছে। তো ওই যে লেখা আছে, লেখার ভিতরে আমার কিওয়ার্ডটা আমি দিয়ে দিতাম, তখন যখন আমার এটার ভিতরে আমার কিওয়ার্ডটা আছে না, আইফোন 11 প্রো আমার কিওয়ার্ডটা আছে না কেন? প্রো আছে, আইফোন 11 নাই মানে আইফোন তো আমার কি নিয়ম হইলো কিন্তু আমার কিওয়ার্ডটা আমি দিয়ে দিতাম। তো কিওয়ার্ডটা অবশ্যই যেসা আনো বয়ল হইতো না, অবশ্যই আমার এটা লাইন বাই 4 ইয়া আমার লাইনের অর্থ লগে যাতে মিলে ওরকম দিয়ে আমার এখানে দিতে হবে, যেসা আমি যেসা সময় কিওয়ার্ডটা বয়ল হইতো না, এগুলা কিন্তু রুলস মানতো না। তো অবশ্যই আমি যখন ডেমো এটা, তখন আমার যে কিওয়ার্ড আছে, আমার কিওয়ার্ডটার জন্য জের লগে ব্লগের লগে মিলে বা অর্থ যেটা লাইন আছে লাইনের লগে আমার কথা মিলে, তো আমি এটা দিয়া দিলাম। তখন এখানে আমি যখন দিছি, তখন আমার এখানে যে প্রবলেম আছে, যে মেটা ডেসক্রিপশন প্রবলেম আছে, এটা রইছে না তখন যে এই মেটা ডেসক্রিপশনে বেসিক্যালি ভাই কিটা লিখে দিতাম ভাই? মেটা ডেসক্রিপশন হলো বেসিক্যালি আমার যে ব্লগ আছে, ব্লগ সম্পর্কে শর্ট করে এক লাইন বা দুই লাইনে কিছু একটা কইতাম, মানে শর্ট করে লাইক দেন আপনার কেন আপনার কইতাম যে লাইক দিস ব্লগ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর লাইক কোন টপিক আইলো টপিকের উপর আপনি কেন দিয়া দিলাম ওরকম কিছু একটা হইতো, বা আপনি কেন লেখা হয় যে ব্লগ সম্পর্কে এক লাইন বা দুই লাইন কিছু একটা লেখলাম, ওই যে আমরা যে সারমর্ম লেখি না রে, সারমর্ম সারাংশ হইতো, যে আমরা যে বাক্কা লাম্বা করে শর্ট করে লিখতাম সারমর্ম নেই, সারাংশ ভাই সারাংশ মনে হয় যে বড় করে লেখা মানে কিন্তু ভুলে গেছি। ওদের কবিতা লেখান থাকলে মনে হয় সারমর্ম হইতো, সারমর্ম জিওর লেখান প্রবন্ধ লেখান থাকলে লেখলে সারাংশ হইতো। ওই যে কবিতা থেকে যে শর্ট করে মানুষ লেখতা দুই তিন লাইনে বা তিন লাইনে কিছু অর্থ করে ওরকম আপনি পুরোটা সম্পর্কে এক দুই লাইনে একটা করে দিতেন। তারপরে একটা তাও দেখা যায় দ্য মেটা ডেসক্রিপশন ইজ টু শর্ট, আন্ডার 120 ক্যারেক্টার, মানে 120 ক্যারেক্টার নিচে আপ টু 156 অ্যাভেলেবল, মানে আমার একটা মেটা ডেসক্রিপশন একটু লম্বা করা লাগে, ইমপ্রুভমেন্ট কিন্তু এটা গেছে আমার প্রবলেম থেকে সলভ কিন্তু হয়ে গেছে, আমার যখন এসইও কিন্তু এখন গুড হয়ে গেছে, আমার এই যে প্রবলেমটা থাকা অবস্থায় কিন্তু আমার এসইওটা কিন্তু গুড দেখা নেই। বুঝলেন না? তো অনেক সময় অনেকগুলো প্রবলেম থাকা মানে যখন আমার যখন এসে গুড, তার মানে আমার এটা এসে পারফেক্ট হয়ে গেছে।
তাও আমি প্রবলেমগুলো এগুলো আমি চাইলে সলভ করতাম পারি। তো এটা আমার হওয়ার যে একটু লম্বা করার লাগে, আমি 120 একটু নিচে গেছে, আমি একটু লম্বা করার লাগে, এটা লম্বা করলে ভালো। তো আমি নর্মালি আবার কিওয়ার্ডটা আবার বইলাম, যখন এটা কিন্তু এখন আবার ইমপ্রুভমেন্ট থেকে গেছে, কি ইমপ্রুভমেন্ট আমার কিন্তু এটা নাই, মানে ইমপ্রুভমেন্ট আসেনি আমার, কি প্রবলেম এটা যেটা আছে আমার, বুঝছেন না আপনারা বিষয়টা? ভাই ভাই বাকি সবাই বুঝলেন, আর দেখাও খালি বাকি সব ওখানে অবস্থা কি আপনার? রেদওয়ান হাসান, তারপরে আপনারা বুঝলেন? হয়তো বলি বুঝলাম ভাই। না বুঝলে জিগাইব। তারপরে দেখুন ওই যে এসও টাইটেল যখন হয়েছিলাম, এটা কিন্তু তারা অটোমেটিকলি নিচে কি টাইটেলের পেজের নাম সেপারেট সাইট টাইটেল, এটা তারা অটোমেটিক নিচে, তাহলে আমি এখানে আবার এগুলো চেঞ্জ করতাম পারি, আমি এগুলো খাটিলাই দিতে, এগুলো আমি খাটিয়ে দিলাইছি। এখন আমি চাইলে আবার এসও টাইটেলটা আমি আলাদা করতাম পারি, কারণ ধরেন আমি এটা আসলে অন্যরকম, আমি এটা উল্টে রেখে যাই। সেম ধরনের এসিও টাইটেলের সময় সেম, এখানে আপনি যে কথা বলেন যখন সব জন্য আইব, যখন তখন এগুলো আসলে সেম রিয়াল লেখান, সবুজ যখন আইব তখন এটা পারফেক্ট হইব। সো এসিও টাইটেলটা আমার আমি চেঞ্জ করে দিতাম পারি, আলাদা দিতাম পারি, এসিও টাইটেলটা অন্যরকম, আমার এইচ1 টাইটেল আরেক রকম, বুঝছেন না? নাহলে আমার দুইটা সেম রাখতাম পারি, সমস্যা নেই, দুইটা আমি সেম রাখতাম পারি, অথবা আমি দুইটা আলাদা আলাদা চেঞ্জ করে দিতাম পারি, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাবো যে মোবাইল, ভাই মানে এসইও টাইটেলের উপরে এসইওটা ডিপেন্ড করে না, তো গুগলে কি তার র্যাঙ্ক করব? জি জি অবশ্যই। যে আমরা যখন কেজিআর কিওয়ার্ড বানাচ্ছেন নি, হ্যাঁ কেজিআর কিওয়ার্ড আমরা কিওয়ার্ড দিছিলাম যে অনলাইন টাইটেল, আমাদের টাইটেল শুধু এসইও দিয়ে করা, আমার যদি এটা যদি না দেওয়া থাকে, এসইও টাইটেল যদি দেওয়া না থাকে, তাহলে আমার এটা শো করবো না। সো আমি যদি আমি যেগুলো সার্চ করছি, এগুলো বেশিরভাগ কিন্তু পয়লা ও জিনিসগুলো শো করে, যে এসইও কিতাব হয়, এসইও টাইটেল, ইউআরএল, মেনশন, ওগুলো কিন্তু বেশিরভাগ শো করে। সো এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আমার কিওয়ার্ডটা যত পারফেক্টলি আমি যে জায়গায় বসাইতে পারবো তত আমার লাগে ভালো। তো আপনি যখন এখানে মোবাইল থেকে ওইরকম দেওয়া পারে, যদি 100 থেকে দেওয়া সেম ওইরকম দেখা যায় না। এখানে দেখা এটা সবুজ দেখা, ইউআরএলটা সবুজ দেখা, এখানে সবুজ নেই, কেন হালকা ব্ল্যাক হয়েছে। ও যে আমরা এসইও টাইটেল দেখি, তারপর আমরা স্ল্যাগ বা ইউআরএল দেখি, তারপরে যখন আমরা ডেসক্রিপশনে বোঝা দেখি, ও যখন আমার যে কিওয়ার্ডটা এখানে আলাদা ফোকাস অন মানে বোল্ড এটা হয়, বোল্ড হয়েছে ওই জিনিসগুলো। তারপরে হয়েছে ইমেজ আল্টার, ওই যে অল্টারনেটিভ টেক্সট যেটা, এখন আমার নো ইমেজ অ্যাপিয়ার অন দ্য পেজ, আমার এখানে কোনো ইমেজ নেই, আমার এটা শর্ত কোনটা আছে যে ডাজলের মাল্টিমিডিয়া সিনদানি, এখানে ডাজল মিডিয়া, তো আমি মেনটেন করছিলাম, এটা পিকচার আনি এড মিডিয়া যাই, তারপরে একটা পিকচার নিয়ে খুলে গেলাম। পিকচারটা আইছে, তারপর আমি ইনসার্ট ইনটু পোস্ট দিলাম, দেখা পিকচারটা আইছে। তো ক্লায়েন্টের রকম পিকচার দেওয়া থাকবো, এটা বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো পিকচার দেওয়া থাকবো, তো পিকচার আপনাকে কিতা করতে, আপনার পিকচার ক্লিক করবা, করার পরে কলম দেখছেন, কলমও যাইবা, যাওয়ার পরে এখানে যে অল্টারনেটিভ টেক্সট আপনি কিওয়ার্ডটা দিয়া দিবা, দিয়া আপডেট দিবা, বুঝছেন আপনার ইমেজের কাজটা কিতা। বুঝছি বাকি সবাই বুঝছেন নি? ভাই ফটো বড় করলে আপনার সাইজ বাড়বো না, মানে লোড হতে টাইম নিব, এরকম কিছু হইব না? না এটা সাইজের আমার পারফেক্ট করে দিলে, আগে দেখেন আগে কিতা আছে,
মাস্টার করে দিয়েছে খালি আপনি পারফেক্ট করে দিলাম মানে ছবির লগে মিললো যখন আসেন যে দরকার ছবিটা আরেকটু মিলে দিও সেটা বড় হচ্ছে না সুন্দর লাগে দেখতে আগে একটু বেশি বেশি ছোট দরকার অনেক পিকচারটা একবার ছোট সুন্দর লাগে না দেখতে না না আমি এটা হইছে না ভাই, মানে বড় করলে ধরুন না 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 resolution- ইমেজের সাইজ সেটা বলি আপনার রেজুলেশন তো আগে ঠিক করে দিয়েছে কেন জাস্ট আপনার ছোট বড় করবে রেজুলেশন তো আপনি আগে যা দেওয়ার দিয়েছে এখানে রেজুলেশন কোনো কাজ হইতে এখানে জাস্ট আপনি যে ছবি রেজুলেশন ছবি তো অনেক সময় ছোট করা যায় না নি দিয়ে এটা ইয়া বড় করে তো এটা কোনো বাকি সবাই বুঝছেন নি নুরুসান কোনছেন ইমেজের কাজটা কিটা নূর মোহাম্মদ নূর হোসেন না সরি কিটা নূর হোসেন কোনছেন ইমেজের কাজটা কিটা যদি ইমেজ থাকে কোনো ক্লায়েন্ট তো আমরা কিটা করতাম নূর হোসেন আসেন নি এমডি নূর হোসেন হয়ে গেল আপনি রেদওয়ান ইসলাম আরিফ কোনছেন अल्टरनेटिव टेक्स्ट तो भाई कीवर्ड को दवा अलग बोलने दो তো এটা দেওয়ার সুবিধা কি তৈরি করছেন दिन में वो एसईओ ही होगा भाई एसईओ से एसईओ रैंकिंग बाबू আচ্ছা এসসি র্যাঙ্কিং আইব প্লাস হইলো যে কোনো সময় ওই যে অনেক এসিতে র্যাঙ্ক আইব তারপর আমরা কোনো সময় ওই যে কিওয়ার্ড নিয়ে সার্চ করছি সার্চ করার পর এখানে ইমেজও ওই ইমেজগুলো এখানে শো করেন না जी भाई ওই ইমেজগুলো শো করে পরে আমরা ওই যে এখানে র্যাঙ্ক আইতো দুইটা হেল্প করে এখানে ইমেজটা আইব এখানে ইমেজগুলো র্যাঙ্ক আইব এই যে ব্লগ যেটা আছে ব্লগ করে র্যাঙ্ক আইতে হেল্প করেছে আমার এসইও রুলসটা ফল মেইনটেইন হইব তারপরে আমরা নিচে যাই দেখেন যে আমার কোনো প্রবলেম আছে না আমার এই যে ইমেজে যে অল্টারনেটিভ টেক্সটে যে প্রবলেম যেটা আছে প্রবলেমটা আছে না শেষ না শেষ তারপর আমার শুধু কি তার হয়েছে প্রবলেম টেক্সট লেন্থ দ্য টেক্সট কন্টেন্ট ফার্স্ট 223 ওয়ার্ড মানে 253 ওয়ার্ড সো 253 ওয়ার্ড তো আমি আপনারা কইয়া দিছিলাম মনে হয় যে একটা ব্লগার যে কইয়া দিছিলাম যে কার্যত থেকে 600 পর্যন্ত করতাম জানি এটা নরমাল ব্লগ তারপরে 600 থেকে 1200 করতাম মিডিয়াম আপনি 1200 থেকে করতাম যেটা লার্জ মনে আছে এগুলো তো এখানে যখন 253টা ওয়ার্ড এখানে তারপর যে মিনিমাম 300 ওয়ার্ড করতাম আমার কিন্তু এসইও গুড আমি এগুলো না করলেও চলে আমার কিন্তু এসইও মেইনটেইন হয়ে গেছে ইমপ্রুভমেন্ট মানে এগুলো ইমপ্রুভ করলে আপনার রেজাল্টটা ভালো হইব বিষয়টা বুঝতে ইমপ্রুভমেন্ট মানে এটার কোনো প্রবলেম না কিন্তু এটা কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে গেছে কিন্তু ইমপ্রুভমেন্ট মানে ইমপ্রুভ মানে লাইক হয় যে আপনার আপনি স্টুডেন্ট ভালো একটু ইমপ্রুভ করলে আরো ভালো হইব সো আমার প্রবলেম কিন্তু না আমার কিন্তু ইমপ্রুভ করার লাগে we can find the text content at 223 word this is slightly below the recommended minimum of 300 word মানে what we can আপনি তারা রিকমেন্ড করে যে 300 ক্যারেক্টার 300 ওয়ার্ড করার লাগে 300 ওয়ার্ডর একটা ব্লক করার লাগে মিনিমাম করার লাগে আমি এখন আমার এটা 253 তো আমি জানি আবার এটা লাইক আমি তো আপনারা লেখবা আমি এটা কপি করে দিলাম আমার ইমপ্রুভমেন্টটা সলভ হয়ে গেছে বুঝছেন না আপনারা ব্লগার ওয়ার্ডার বিষয়টা বুঝছেন না কানেম বুঝলেন ক্লায়েন্টের ওয়ার্ড কম থাকে তাহলে আমরা কি লিখে দেওয়া লাগবে না বাকিটা লেখিয়া যদি আপনি পারেন তো দিলা আর নাইলে ক্লায়েন্টের কইবা দেখাইবা যে ইমপ্রুভমেন্টটা তার স্ক্রিনশট মারি দেখাইবা জাস্ট ওই ইমপ্রুভমেন্টটা ততটুকু মতো তার স্ক্রিনশট মারি দেখাইবা যে ওদের তোমার একটা প্রবলেম আছে তুমি এটা কন্টেন্টটা পারাও বুঝছেন যদি আপনি লিখতে পারেন আচ্ছা আচ্ছা আপনি লিখতে পারেন তাইলে এটা দিলা আর নাইলে তো এটা কাজ হবে তারপর হলো কে পেজ ইন টাইটেল the exact match of a focus key page in SEO title but not the below যে আপনার এটা যে আরেকটা কে পেজ টাইটেল আপনার যে আরেকটা টাইটেল দেওয়ার লাগে টাইটেল আমাদের কিওয়ার্ড পেজে দেওয়া আছে
এখানে হচ্ছে একটা the exact match of the focus key page appear in the SEO মানে আমার এটা মিল পুরা মিল আছে বাট নট ইন দ্য এট দ্য বিগিনিং মানে বিগিনিং আমার কিওয়ার্ডটা নাই বিগিনিং না বলতে হচ্ছে এখানে বিগিনিং আমার ওয়ার্ডটা দেওয়া নাই এসএসএর বিগিনিং ও কিন্তু দেওয়া নাই আমার এটা দেওয়া আছে প্রথমে দেওয়া আছে কিন্তু বেস্ট অ্যাপল দেওয়া আছে বিগিনিং ও না লেখাটা বুঝছেন না the exact match of the focus key page appear as in SEO title কিন্তু ফরটা আমার SEO দেওয়া পুরা মিল আছে এটা হচ্ছে মিল আছে আইফোন 11 প্রো মিল আছে কিন্তু বাট নট এট দ্য বিগিনিং আমার এটা দেওয়া নাই মানে টাইটেলটা শুরু হইতে হবে মানে আমার ফ্রেজটা দিয়া কি ফ্রেজটা দিয়া নাকি কি পেজটা দিয়ে শুরু হইতে হবে এটা আমার দেওয়া না এটা আমি দেয়া দেখি দেখেন আমার এখন ইমপ্রুভমেন্ট রয়েছে না আমার সব কমপ্লিট বাকি সব বুঝছেন নি জি ভাই দেখেন আমার সবগুলা গুড রেজাল্ট আমার এসে আগেও গুড আছে অনেক সময় দেবা 10-12টা 8-10টা করা বাদে কেন রেজাল্ট 8-10টা রেজাল্ট করা পরে এসে গুড হয়ে যাবে যে সবগুলা রুলস মানতে বলবো যে আমি ইমপ্রুভমেন্ট যেগুলো আছে ইমপ্রুভমেন্ট গুলা করলে যে ইমপ্রুভমেন্ট গুলো আমার যে মাস্ট বি করতে ওই রকম না করলে বালা যে মানে হয় না যে গুড বেটার ওরকম মানে আমি তো আমার কিন্তু গুড হয়ে গেছে আমি একদিন আর ইমপ্রুভমেন্ট গুলো আবার প্রবলেম সলভ করি তাইলে আমার গুলো আরো ভালো হবে যখন আমার গুড রেজাল্ট সবগুলা গুড রেজাল্ট হয়ে গেছে মানে আমার এসে গুলো পারফেক্ট কনফিডেন্স আমার টান এই কোন স্টেপ ওই স্টেপ গুলা বুঝতে কারো কোনো সমস্যা হলে হয় ওই যে 13টা স্টেপ কারো বুঝতে কোনো সমস্যা হলে হয় কারো কোনো বুঝতে সমস্যা হলে হয় আচ্ছা আজিও হাসান মোহাম্মদ আছেন তো এইটা অর্থ কি তখন ফেস ডেনসিটি কোনটা ভাই ফেস ডেনসিটি হয়ে যায় যখন ফেস দিয়ে কিতা বুঝাইছে কেন মানে ভাই আমি মানে যে টপিকের উপর করলাম ভাই ও টপিকটা আর কি আমার 5 বার ভাই এড করতে হইব না লেখা পড়ে না পার মানে 5 বারের উপরে আর কি ভাই এটা হইছে যে আমার কি পেজটা 5 বার ইউজ করছে এটা পাইছে কিন্তু এটা 3 বার নিছে তাহলে এটা কিন্তু প্রবলেমও দেখাইবে বুঝছেন নি জি the focus key page was found 5 times ফার্স্ট বার এটা তারা পাইছে এলে যে তুমি সময় 3টা নিচে তারপর যখন তুই দেখাইবো প্রবলেম দেখাইবো তারপরে এটার তখন যে নুরুসাইন কি পেজ ইন ইন্ট্রোডাকশন এটা দেখে তা বুঝাইছে এমডি নুরুসাইন এমডি নুরুসাইন আসেননি কই গেল আপনি লাস্টে আগে শুনবি না আচ্ছা রেদওয়ান ইসলাম আরিফ শুনছেন এটা দেখে তা বুঝাইছে কি ফেজ ইন ইন্ট্রোডাকশন ভাই শুরুতেই ভাই আমার কি পেজটা আছে ওই ইউজ করা হইছে অত হইছে মানে ও ভালো আচ্ছা তো শুরুতে আমরা রুলসটা কিতা আছে আমরা এই যে রুলসটা পড়ছলাম যে 10-11 রুলস পড়ছলাম এই রুলস এই কোন স্টেপ অফ পড়ছিল এটা ভাই কিওয়ার্ড দেই ওর মানে টাইটেলের মধ্যে শুরুতেই অবুদা না আবার ফরন বালা করে ফরন একটা পয়েন্টটা আবার ফরন কি পেজ ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন বলতে ভাই না কিতা বুঝাই না তো বুঝে না আমরা কম্পোজিশন লিখতাম বা মনে আছে না
যে কম্পোজিশন লিখতাম, তো কম্পোজিশন অফ ফয়লা কিতা লিখতাম আমরা? টাইটেল না না, আবার কম্পোজিশন আমরা যখন লিখতাম, কম্পোজিশন ফয়লা 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 যে কম্পোজিশন নাম লেখা পরে আমরা কিতা পয়েন্টে শুরু করতাম? ভূমিকা ভূমিকা ইংলিশে কিতা হয়? ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনটা হইলো যে আমরা যে প্রথমে আমরা যে এটা কথা হয় বা জিনিসটা নিয়ে সম্পর্কে আলোচনা করি প্রথম দিকে, তো এখানেও যে প্রথম দিকে বুঝেছে ফার্স্ট 100 ওয়ার্ড, আমরা ইউজটা করছিলাম মনে আছে না? ফার্স্ট যে পুট ইউর লাইক কিওয়ার্ড ইন ইউর ফার্স্ট 100 ওয়ার্ড। আমরা যে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে যেটা এটা তারা ধরছে যে ইন্ট্রোডাকশন ধরছে, যে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে যে আমার যে কিওয়ার্ডটা আছে এটা ইন্ট্রোডাকশন ধরছে। ইন্ট্রোডাকশনের ভিতরে আমার যে কিওয়ার্ডটা আমি দিয়ে দিছি, বুঝছেন নি বাকি সবে? বুঝছেন নি নেদর ইসলাম যে কি ফেজ ইন ইন্ট্রোডাকশন? যে अच्छा जियो तन्या फासिल तो ओके सुन ना सुमैया सुन तो अच्छा আপনার ওই স্টেপগুলো কাজ কোনটা কি দেখাই তার বানি সবগুলো সবগুলোর হইতার বানি যে ভাই পারবো তো মোটামুটি। যখন চেন ফলে থেকে একটু হয়ে যায় যে সবগুলো কোন চেন ফলে থেকে 13টা আছে 13টা স্টেপ হয়ে যায়। গুড রেজাল্ট নি ভাই। গুড রেজাল্ট 13টা আছে কিন্তু কোনটা কাজ কিতা কিতার লাগে এইগুলো হয়ে যায়। আউটবাউন্ড লিংক দিয়ে কিতা হয়ে যায়। আউটবাউন্ড লিংকস হইলো ভাই ইয়া যে অন্য লিংকটা কানেক্ট করায় হইয়া দেওয়া। আচ্ছা পরে ইন্টারনাল লিংকস আমার ওয়েবসাইটের লিংক, আমার ওয়েবসাইটের লিংক আমার কোনো অন্য কোনো ব্লগ থাকে যে আফটার কি ফেজ ইন ইন্ট্রোডাকশন মানে কিওয়ার্ড ইন্ট্রোডাকশন যে কিওয়ার্ডটা আফটার ইন্ট্রোডাকশন বলতে কিতা বুঝাইছি কেন? প্রথমে যে ভূমিকার মতো থাকে বা একটু হাইলাইট হয়ে দেওয়া ব্লগার। আর এগুলো একটু আগে রকম রুলস কিতা আছে আমরা কোন রুলসের ভিত্তিতে পড়ছি? অন্য কইলাম একটু আগে যে আমরা যে স্টেপ যেগুলো দেখলাম কোন স্টেপ ওইটা করছি? ক্লাস আসলা না নি? আসলাম তো ভাই। অন্য কইলাম যে ফার্স্ট 100 ওয়ার্ডের ভিতরে যে আমরা কিওয়ার্ডটা দিছিলাম এটা বুঝাইছে। আচ্ছা তারপরে বাদরটা হয়ে দেন কি ফেস লেন্থ এটা দিকে তা বুঝাইছে। কিওয়ার্ডের মানে কতটুকু লম্বা হইতো তা বুঝাইছে। এটা হইলো যে লং টেল কিওয়ার্ড যেটা বলছিলাম, লং টেল কিওয়ার্ডটা বুঝাইছে। তারপরটা আর লাইক ফোকাস কিপ ওভার 5 টাইমস যে আপনার কিওয়ার্ডটা ফার্স্ট বার ইউজ করা হয়েছে আফটার বুঝাইছে। আচ্ছা বাদরটা ডিফারেন্ট মেটা ডেসক্রিপশন তার মানে কিওয়ার্ডের যে মেটা ডেসক্রিপশন ওকে মেটা ডেসক্রিপশন লেন্থ 300 ওয়ার্ড যে কয়টা ওয়ার্ড? 300 ওয়ার্ড 300 কয়টা ওয়ার্ড আবার শুনছেন? ম্যাডাম স্টুডেন্ট আবার শুনছেন কিতা কইছেন? মানে অনেক লম্বা হইতে পারে 300 ওয়ার্ডটা একটু মানে একটা তো আপনার অনেক কোনো প্রবলেম আছে আপনাকে বুঝরা না কিন্তু কইরা বুঝরা মেটা ডেসক্রিপশন লেন্থ বলতে বোঝা গেছে যে ও যে মেটা ডেসক্রিপশন এটা কিন্তু প্যারাগ্রাফ না, এটা লেন্থ বুঝাইছে, এটা লেন্থ বুঝাইছে, এটা লেন্থটা করার লাগে। ও যে দেখা নেই এটা লেন্থ করছে এটা ঠিক আছে। আমরা কেন যে মেডিটেশন লেসি না নেই ওই যে অতটুকু বন্ধ করছে এটা ঠিক আছে।
আপনারা আবার বুঝেন আউটবাউন্ড লিঙ্ক হইলো অন্য ওয়েবসাইটের যে কোনো লিঙ্ক, যেটা আমরা লিঙ্কটা পড়ে দিতে হলো আউটবাউন্ড লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক হইলো আমার ওয়েবসাইটে যে কোনো ব্লগের লিঙ্কটা হয়ে দিতে হলো ইন্টারনাল লিঙ্ক। তারপর কিফেস ইন ইন্ট্রোডাকশন, আমার ওয়ার্ডটা আমি ফার্স্ট 100 ওয়ার্ড দিয়ে দিয়েছি এটা। কিফেস লেন্থ, আমার কিওয়ার্ডটা লং টেল কিওয়ার্ড। আইফোন 11 প্রো দেখুন 3টা কিওয়ার্ড, আইফোন 11 প্রো 3টা কিওয়ার্ড। তো আমরা 3টা কিওয়ার্ড থেকে শুরু হইব লং টেল কিওয়ার্ড, তো আমাদের লং টেল কিওয়ার্ড আছে। তারপর হলো কিফেস ডেনসিটি, আমার কিওয়ার্ডটা অলমোস্ট ফার্স্ট বার তারা পাইছে ব্লগও, এটা ঠিক আছে। কিফেস ইন মেটা ডেসক্রিপশন, আমার কিওয়ার্ডটা আমি মেটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি যে আইফোন 11 প্রো, এটা আমার ঠিক আছে। তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন লেন্থ, যে আমার যেটা যে লম্বা আছে সর্বোচ্চ পর্যন্ত আছে, এটা পারফেক্ট হয়েছে। তাহলে প্রিভিয়াসলি ইউজ কিফেস, আমার এই কিওয়ার্ড নিয়ে আমি আগে অন্য কোনো ব্লগ আমি লিখছি না আমার ওয়েবসাইটে, সো এটা পারফেক্ট। ইমেজ অল্টারনেটিভ টেক্সট, যেটা বা ইমেজ আল্টিবিউটিস, ওই যে আমি ইমেজে গিয়ে এডিটর করছিলাম, ওই যে ইমেজে গিয়া এডিটে যাওয়ার পর আমরা যে অল্টারনেটিভ টেক্সট এটা বুঝাইছে। তারপর হলো লেন্থ, আমার এটা 300 ওয়ার্ড, আমার হচ্ছে 300 এটা হয় 301 ওয়ার্ড হইছে আমারটা, 300 ওয়ার্ডের উপরে হইতো, এটা 301 আছে, এটা গুড জব দেওয়া। কিফেস ইন টাইটেল, আমার কিওয়ার্ডটা টাইটেলে দেওয়া আছে, এসইও টাইটেলে দেওয়া আছে। তারপর হইছে এসইও টাইটেল, কিফেস ইন টাইটেলটা আমার ঠিক আছে। এসইও টাইটেল উইথ, আমার এসইও টাইটেলটা পারফেক্ট আছে, লম্বা আছে, সর্বোচ্চ পর্যন্ত পারফেক্ট আছে। তারপর হইছে কিফেস ইন স্ল্যাগ বলতে আমার ইউআরএল হলো, আমার কিওয়ার্ডটা এখানে দেওয়া আছে, বুঝছেন না? এখন প্রবলেম হচ্ছে যে ভাই আমার যদি প্রথম পুষ্ট হয় তাহলে ইন্টারনাল লিঙ্ক কিলাই হতো কাকে ভাই পুরোপুরি নেটওয়ার্ক ইন্টারনাল লিঙ্ক ধরে আমার যেটা আছে, আমার যদি ফার্স্ট যে হয় তাহলে আমার ওই যে আমার যে ডোমেইন যেটা আছে wordpress.org, আমার যে হোম পেজ যেটা আছে, হোম পেজটা আমি দিয়ে দিই। আমি কিতা লিখে দিয়েছি, বলছে যে ফর মোর আপডেট চেক মাই ওয়েবসাইট রেগুলারলি। আমার তো এখানে অন্য কোনো ব্লগ নাই, আমি এটা দিয়ে দিলাম, রুলসটা মেনটেন করলাম যে আমার ওয়েবসাইট রেগুলার দিয়ে করো, ভিজিট করো, তাহলে মোর আপডেট পাইবে, বুঝছেন না? এখন সেরকম কোনো প্রবলেম তাহলে হয় না, এগুলো বিষয় এসে অন পেজ এসে কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের উপরে বোঝার উপরে। আর অন পেজ এসে কিন্তু সবসময় যে সেমটা ওই রকম না, কিছুদিন পর চেঞ্জ দিব। তো backlinko.com-টা ফলো করবে। ব্যাকলিঙ্কো যে আপনার যে ব্লগ দিছিলাম মনে আছে, ব্যাকলিঙ্কো সাইট আছে, ভিজিট অন পেজ কিন্তু চেঞ্জ হয়। অন পেজের যে রুলস যেগুলো অনেক সময় চেঞ্জ হয়। ওই যে অন পেজে আমরা স্টেপ যেগুলো দেখাইছি 16টা দেখাইছি, আর সেখানে 10টা দেখাইছি, 10টা না 11টা, আগে এগুলো আছে 16টা আছে, 16টা থেকে কমে আইছে, এখন অনেক সময় বাড়ে অনেক সময় কমে। তো এইগুলা স্টেপগুলা চেঞ্জ করে নি যে ইওস্ট যেটা আছে, ইওস্ট এসে যেটা না এসএসসি সবসময় সেম, প্লাগইন তো সেম। কোনো যদি শুধুমাত্র যে স্টেপগুলা তাহলে আপডেট করে দিলে যখন আপনার স্টেপগুলা মিস করো তখন এগুলা প্রবলেমও শো করবো। আমরা প্রথম দিকে প্রবলেম যখন দেখাইছিলাম যে 6টা গুড আছে, প্রবলেম আছে 4-5টা, ওরকম তারা প্রবলেম ওইগুলা ফোকাস করে দিলে যে প্রবলেমগুলো তুমি সলভ করো। অন পেজ এসইও যদি আপডেট হয় তাহলে এসইও তার আপডেট করবে না, এসে আপডেট করে দিলে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি, ওটি তারা আপডেট করে দিলে তারা এই যে এসইও কে তারা আপডেট করে দিলে। তখন আমি যদি কোনো ক্লায়েন্টের মাথায় এখন তার ওয়েবসাইটে প্রথমে তো আমার ব্যাকএন্ডের তার ওয়েবসাইটটা বুঝতাম কেমন যে তারটা এসইও ঠিক আছে কিনা ইউজ করে। আচ্ছা, এটা প্রবলেমটা আমরা নেক্সট দেখবো যে টেকনিক্যাল আছে অসুবিধা মতো, আমরা দেখবো যে তার এসইওটা কিরকম প্রবলেম আছে, কিরকম কি আছে, সবগুলো আগামী ক্লাসে দেখবো যে কিলা প্রবলেম ফাইন্ড আউট করা যায় ক্লায়েন্টেরগুলো, বুঝছেন না? আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এসইও ক্লায়েন্টের প্রবলেমগুলো কিরকম ফেস করা যায়। তো আমরা ক্লায়েন্টের যখন এসইও করবো, আমরা যখন ক্লায়েন্টের অন পেজ এসইও কাজ করবো, তখন আমরা ওগুলা স্ক্রিনশট নিতে হইব। ওই যে প্রবলেম এখান থেকে প্রবলেম আছে, প্রবলেমগুলো এখানে তার প্রবলেমগুলো ফাইন্ড আউট করবো। তারপরে গুড রেজাল্ট রিলিজ আরগুলো ওই যে রেজাল্টটা তার দিয়ে দিব যে তার এসে কোনগুলো তার গুড আছে, বুঝছেন না? কিছু কিছু আছে ধরেন আমরাই সলভ করে দিতে পারবো, মেটা ট্যাগ বা টাইটেল এগুলা চেঞ্জ করে লেখাটা এগুলা তারা লিখলে বা ভালো, কন্টেন্টটা তারা লিখবো, আর মেটা ডেসক্রিপশনটা আপনারা লিখতে হইব। না কারণ ভাই আমি যে ইউটিউবে ক্লায়েন্ট একজন পাইছি,
হ্যাঁ কইছে যে তার ডেসক্রিপশন হে লিখবে। তা আমি ধরুন জাস্ট যে মেটা ট্যাগ গুলা আর লিংক গুলা সোশ্যাল লিংক গুলা আমি জাস্ট দিয়ে দেই, আর বাকিগুলা হে নিজে দেয়। তো ঠিক আছে, তো ওগুলো সেম ওই রকম আমরা শুধুমাত্র মেটা ডেসক্রিপশনটা আমরা লিখতে হইব, আর হেড কন্টেন্টটা তার লেভেল। আপনি কন্টেন্ট রাইটার হন, তাইলে আপনি তারে অফার করলা যে তোমার পরবর্তী ব্লগ যদি তুমি লেখো তাইলে আমরা দিয়ে লেখাইতে পারো, বুঝছেন? ওই হলো বিষয়টা। আমরা কিন্তু অন পেজ এসে ডান, আমরা অন পেজ এসে কিন্তু আমরা মানে অলমোস্ট ডান, যেটা আমরা এখন অন পেজ এসে কাজটা গুলো করতাম পারবো। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে না? ক্লায়েন্ট মাথায় যেমনি ভাই, ক্লায়েন্টও মাথায়, অন পেজ এসে ক্লায়েন্ট মাথায় সমস্যা নেই। কারো কোনো সমস্যা তাহলে হয় ভাই অন পেজ রিলেটেড যদি ভাই কোনো ভিডিও থাকে ভাই একটু শেয়ার করলে ভালো হইতো, মনে হয় ইউটিউব থেকে যদি ভাই থাকে ভাই। এগুলা সরাসরি কোনো ভিডিও দেওয়া থাকে না, ভাঙ্গি গুলা থাকে, যে ওটাও আর কি ভাই প্রবলেম হয়। কোনো ডিজিটাল মার্কেটিং এর কোনো ভিডিও পারফেক্টলি দেওয়া নাই, কারণ ডিজিটাল মার্কেটিং এর কোর্স গুলো হলো খুব ইজি, বুঝছেন? যদি এগুলা কেউ দিয়া দিলে তাহলে এগুলা মানুষ কোর্স করতো না। আইটি বারে একটা আছে, এটা হচ্ছে গিয়া মেন কথা যে বেসিকটা জানা যায়, কিন্তু এটা তো পেইড 1100-1200 টাকা পড়ে। তো সেম এখানে সবগুলো এরকম মার্কেটিং এর তো কোর্স হইলো অটোমেটিক এমনিও ছোট। এখন যদি কেউ দিলে ফ্রি দিলে ওয়েবসাইট ইউটিউবে সবার কিনবো না এগুলা, তো কোর্স করবো না। আচ্ছা জালা খাল অবস্থা হাসান পাইনি জি ভাই, এখন অবধি না মানে দেখুন। আচ্ছা ভাই, আচ্ছা অনিমেষ, আইটি বারে কিন্তু এসেও কিন্তু মিল নাই কিন্তু। আচ্ছা না সমস্যা না, আমার কাছে তো নাই, আমি এটা দেখি লিংক আপ করাই টাইম এটা বুঝেননি দেখি। আচ্ছা দিয়ে বাট আইটি বারে যেটা এসইও আমার কাছেও আছে, তো আইটি বারে এসইও কিন্তু আইটি বারে এসইও কিন্তু অনেক আগে তারা প্লাগইনটা ভিন্ন, তারা যখন ভিডিও বানাইছে আমার কাছে মেবি এটা 2014 মেবি ভিডিও 14-15 টাকা ও টাকা আপডেট করিয়া। সো এগুলা আইটি বাই এটা ফলো করলে একটু বাদে কনফিউশনে পড়ে যাবে, আমারটা তারটা কোনো অনেক পার্থক্য। অক্টোবর। আচ্ছা তানিম, হ্যালো, ওই আপনার বলছিলেন যে গতদিন ভাই একটু বলো টুলসের ব্যাপারে। না তুমি বলো ভাই, সমস্যা আমি সাপোর্ট দেবো। এটা নিয়ে কিছু কোনছে হইলো আচ্ছা ঘটনা এসে গিয়া আমি আর যে তানিমে দুইজনে মিলে গতদিন মারছিলাম, একটু কন্ট্যাক্ট করছিলাম যে আমরা কিন্তু 2 দিন পরে পড়লেও আমরা লাগবে কিটা হয় যে কিওয়ার্ড রিসার্চার লাগে, টুল লাগে। তো একটা কিওয়ার্ড রিসার্চার যদি পেইড টুল আমরা সবাই মিলে কালেক্ট করলে জাস্ট আমরা বেচর লাগে, এটা অন্যান্য বেচে তারা কিন্তু সাইট কিনছে, তারা টুল যত নিজে নিজে কিনছে। আমি ওটা একজনকে জিজ্ঞাসা ভাই উবার সাজেস্ট আছে নি, তার কাছে টাকা সত্ত্বেও নিজে না করছে যে ভাই আমার উবার সাজেস্ট নাই, বা জিনিসটা শুনলাম যে ওরকম আমরা লাগাবেছো আর কি। তো তারা করছে সবাই মিলে সাইট কিনছে, কিনছে ওই যে টুল যেটা আছে মানে টুলস নিজে কিনছে। তো কিনিয়া জিনিসটা রাখার কারণে কি হয়েছে, তারা কাজ করতে সুবিধা। সো আমরা কইছে আমরা একটা কিনতাম আরে সবে যদি দেন তাহলে আমরা তো প্রায় 10-15 জন আছি, তো সবাই মিলে কিনে নিলাম না। দেবেন আপনারা এটা পার্সোনালি মাতিয়ে দেবেন, বুঝছে? কারণ হচ্ছে অন্যান্য বেচে কিনছে, কিনার কারণে তারা কিন্তু কাজ করতে পারে। উবার সাজেস্টের প্রাইস কিন্তু অনেকটা কমাইছে, তারা ইন্ডিভিজুয়ালটা যদি আমরা নিতে পারি মানে বেশ তেমন ফটো আশা করলাম, বাট উবার সাজেস্ট ইন্ডিভিজুয়ালি কত করবো ভাই আনুমানিক হইলে গিয়া লাইফ টাইমের যেটা লাইফ টাইম ইউজ করতে পারবো 120 মানে ডলার নি না, জাস্ট 120 টাকা ডলার ভাই। 120 টাকা হইতো না ভাই, ইও তো মনে হয় 300 টাকা লাগে এক মাসের টাকা। এখন 120 ডলার দিতে হলে তো ভাই আমাদের পয়লা করতে হবে ভাই, বুঝছি? ওটা হইলে সমস্যা। অনিলা ভাই আপনারা তো টাকা দিলেও তো ভাই আপনারা কনভার্ট করতে পারবেন না ভাই ডলারে, তেমন সমস্যা হইতো না ভাই। আমরা তো ধরুন 4-5টা ইমেল থাকলে ফ্রি করতে পারি, আমার তো মনে হয় এরশেফটা যদি মানে একটু কমে পাওয়া যায়, মানে কম থাকে যদি না বুঝছি না। ঘটনা হইছে কি ভাই, আমি আপনার যত বেশি মানসিকতা তত লাগে আমার লাগে পালা। আর মেন কথা হচ্ছে কি এটা আপনার 5টা ইমেল দেওয়া করা 10টা ইমেল দেওয়া করা এটা তো মানে দরকার নাই।
আর আমি একটা ইমেল দিয়ে করতাম পারে আনলিমিটেড, আমার সারা জীবন দিয়া যাইব এটা লাইফ টাইম। আমাদের সামনে লাইফ টাইম এলে কিনা তো রাখো তো ভাই আমার না আমি এটাই বুঝাইছি যে মানে উবার সাজেস্ট বেটার না, যেটা বেটার আর কি এটা কিনুন আর কি। যখন বেটার হইতে গেলে তো এই স্টেপস আছে, এই স্টেপস এর যেটা কিনা গেলে ভাই আমরা সবরই মানে জীবন নষ্ট আর কি, অনেক প্রাইস এই ওকে ইনকাম আগে ওকে। এখন এইচএস সবচেয়ে হলো ভ্যালুয়েবল, সবচেয়ে বেশি দামটা বেশি, তার কাজটাও বেশি। আচ্ছা এখন জামিল সাহেব মানে কোনটা কিনা যায়? সুন্দর মাঝে মানে মিডিয়াম হইলে কিওয়ার্ড এভরি হয় আর ওভার সাজেস্ট মানে লাইফ টাইম লাগে কিনতাম আর কি, কোনটা কিনলে ভালো হইতো? নরমালি এখন লাইফ টাইম না কিনে ধরো 1 বছর লাগে কিনলে হয় প্রথমে 1 বছর লাগে কিনি 1 বছর লাগে কিনে নখান হলো যে আমাদের যার পার্সোনালি 1 বছর ইউজ করলা পরে যার কিনলে যখন নিজে যে প্রতিষ্ঠিত হয়ে গেলা তখন যার যাবে। এখন প্রাইসটা কম দিছিল ওভার সাজেস্ট $120 দিছে, $120 হইলে জিনিসটা কিন্তু মানে আর 1 বছর কত ভাই? 1 বছর লাগে 1 বছর নাই, তারা মান্থলি শেয়ার। আরে ও লাইফ টাইমের একটা অপশন পাইছি, ও লইতাম বলছে তিনটা আছে, একটা হইছে বিজনেস, একটা এজেন্সি, আর একটা হইছে ইন্ডিভিজুয়াল মানে পার্সনের সাথে। তো বিজনেস হলে আবার পড়বো $200, সো এটা একটা হিউজ প্রাইস, বাট এটা লাইফ টাইম একবারে লাইফ টাইম আছে। আর এমনি লইতে পারবা তুমি $10 দিয়ে 10টা টুলস যে বেছে বিভিন্ন সাইট থেকে লওয়া যায়, আর এগুলা এসে আপনার গ্যারান্টি নাই যে কয়দিন টিকবো, 2 দিন 3 দিন পরে নষ্ট হয়ে যায়। এটা লইলে উবার সাজেস্ট কোনটা লইতে আগে তো যখন তারা মাতো আসি আমি আসি তানি আসি দিয়া দেখি লিখবো। এখন যখন সবার সাথে মাইটা সবাই যেটা হয় আমার সমস্যা নেই, সবাই এখন সবাই মতামত দিতে হইবা, একটু গ্রুপ নক দিলেন যে কে কে এগ্রি আছে, কারণ একটু পেইডর যদি যাই কারণ হচ্ছে গামলাই ভালো, কারণ আমরা লাইফ টাইম পাইলাম যে আমার টেনশন নাই কিওয়ার্ড সার্চ কোনটা দি করব। আচ্ছা আইপি চেক করে নি, আইপি তো ট্র্যাক করা হয়, তার একটা এরকম বিষয়টা মানে একটু যে হয়ে যায় যে লাইক ধরুন আপনি তারা ধোকা দেওয়া হয়ে যায়, কিন্তু কিনলে আপনি একটা আইপি মানে একটা ইমেজ দিয়ে কিনলে আপনি যে স্ক্রল লাগে নরমালি যে তারা যে বানায় উবার সার্চ যারা ক্র্যাক করে, আমরা যারা ইউজ মাঝখানে কিন্তু যে মজ প্রো ছিল তাতে ছিল 1 মাসের লাগে, তারা কিন্তু ওরকম ইমেল বানায় দিলে সেম ইমেল গুলো আমরা কিন্তু 10 জন 20-30 জনে ইউজ করি 1 মাসের লাগে, আবার 1 মাস পরে এটা চেঞ্জ নষ্ট হয়ে যায়, যেক্ষেত্রে তো তারা আইপি ট্র্যাক করে না মজ প্রো। আচ্ছা ভাই আমরা যে ইন্ডিভিজুয়াল নিমু, এখন ধরেন আপনি এখন ইউজ করতেছেন আমি ইউজ করতেছি, দুইজন একসাথে ইউজ করা যাবে না? আপনারা একটু এই বিষয়টা বুঝেন একটু বিষয়টা যে অ্যানিমেশন রিসার্চ করে দেখো যে আইপি আমরা তো নিমু দিনে তো টাইম শিডিউল করে দিতেন না যে এই সময় কাম করা লাগবে এই জন্য, তো জিনিসটা বুঝিলাম যে আইপি সমস্যা আছে কিনা না। আচ্ছা আচ্ছা ঘটনা হয়েছে কি একটা যে এটা যদি হয়, কারণ আমি তো সাইট আমি তো উবার সাজেস্ট জাস্ট লগইন করে তো রাখবো, ঠিক আছে, এরপরে আমি আমার কাম করলাম, এক্ষেত্রে তো সমস্যা না, কারণ আমি তো তার সাইটও গিয়ে ঢুকে আন না যে সাইটও গিয়ে ক্রেক করান লাগবে। নর্মাল যে আমার এক্সটেনশন যেটা আছে এটাই তো প্রিমিয়াম থাকবে, এক্সটেনশন দিয়ে তুমি কাজ করতে পারো না। একটা জিনিস ওই যে আমরা যে গুগল অ্যানালিটিক্স দেখবো এখানে দেখা যায় যে আমার ওয়েবসাইটে কোন জায়গাতে ট্রাফিক আছে, বুঝছি। এগুলো কিন্তু দেখা যায়। তো বেসিক্যালি তার সাইটগুলো কিন্তু অনেক স্ট্রং, তারা কিন্তু এগুলো চেক করতে পারবে যে আমার ওই যে ফাইবারে যেরকম চেক করে যে কোন আইপি অ্যাড্রেস থেকে মানুষ ঢুকে, উবার সার্ভিস কিন্তু অনেক স্ট্রং একটা সাইজ। তো তারা যদি এটা এই সিস্টেম করে রাখে যে আইপি অ্যাড্রেসটা কোনটা ইউজ হবে, সো এখন যদি দেখে যে আমার একটা ইমেল সবগুলা সাইট থেকে মারে, তাহলে মানে বুঝবো যে মানে কিনছে কিনিয়ে নিয়ে সেটা এরকম না নেই। একজন আপনি আমার কাছ থেকে কিনলে কোর্সটা নিয়ে তুমি ওখানে কাছে বেশি নিলে, তো এখানে আমি দেখতে পারলাম যে আমার সাইটে বহুজন মানুষ হয়, তো এটা তার কাছে কিন্তু ধরা পড়ে। এরকম আছে কিনা, তার এখানে আইপি অ্যাড্রেসের বিষয়গুলো আছে কিনা না ওগুলো একটু দেখো। অত বাড়িতে কিনবা, কেনার পরে যদি বাস খাই এটা হোস্টেলে ব্র্যান্ড হিসেবে খুব শান্তি আচ্ছা দেখুন লাগবে এটা তাইলে ওগো একটু দেখিলা যে আইপি অ্যাড্রেসের কোনো মামলা আছে দেখেন, আইপি অ্যাড্রেস তাকে কি রকম আর ভাই খালি এক্সটেনশন দিয়ে তো কাম হওয়া যেত না, ব্লগ ইউনে কাম করলে তো ভাই সাইটে ঢোকা লাগবে, ব্যাকলিংক টেকলিংক তো দেখা লাগে, এই সমস্যা নয় সাইটে তো ঢোকা দিতেই পারে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হইলে না যে ইয়েটা করলে পারলে মানে ইন্ডিভিজুয়াল না দেয়, যদি যারা বিজনেস লয় নেয় এক্ষেত্রে আবার বিজনেসটা ভালো, কারণ বিজনেস হইলে তো বিজনেস তো তার এমপ্লয়ি আছে 10টা বা 20টা হইতে পারে, সবাই কাজ করে টাইম বা এজেন্সি, এক্ষেত্রে ওটা মেইনলি ভালো কাজ করে, বাট এত তো
পিও নাই, পেমেন্টও নাই আমার কাছে, বুঝছেন? নাইলে তো মানে ইয়ে যেটা আছে এটা কিন্তু বেটার, ওই যে বিজনেসটা, কারণ বিজনেস হইলে হাজার হাজার মানুষ আছে, সমস্যা নাই, মানে কেন তারা বিজনেসে এমপ্লয়ি আছে আমার 100, ঠিক আছে, তো দিলে তো সমস্যা নাই, 100 মানুষ ইউজ করতেই পারে। একটু কাটাকাটি করে বুঝেন ভাই। ওকে ওকে, দেখলাম তাহলে। আচ্ছা, তাইলে আপনারা যেগুলো দেখাইছি সেগুলো প্র্যাকটিস করেন, আর আমরা নেক্সট ক্লাস তো এটা দেখো ইউএসটিসি প্লাগইন ও ইউএসটিসি কনফিগারেশন অথবা আমরা টেকনিক্যাল এসইও দুইটা যে কোনো একটা পাওয়া যায়, তো এই জিনিসগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। আপনারা এগুলো প্র্যাকটিস করেন, এগুলো ক্লিয়ার করেন। অন পেজের বিষয়টা হলো সম্পূর্ণ প্র্যাকটিস হবে, যদি প্র্যাকটিস না হয় এগুলো সব খাই দিবে, বুঝছেন? আচ্ছা অনেকে ডিজিটাল মার্কেটিং কোর্স করে লাস্টে শুধুমাত্র ইউটিউবে সে পারে, আর কোনো কিছু পারে না। তারা যেখানে যে অন পেজে কাজ করে না হইব বা আমি অন পেজে কাজ করি না, শুধুমাত্র ইউটিউবে সে কাজ করে, ওরকম অনেক কাজ, কারণ তারা এটা প্র্যাকটিস করে না, একটা লং প্রসেস, তো এগুলো অনেকে প্র্যাকটিস করে না বাদ দিলে। সো এগুলা ওয়েবসাইটে এসেও ইউটিউবে এসেও কাজ কিন্তু সারা জীবন থাকবে, বুঝছেন? এগুলো কাজ সারা জীবন থাকবে। সো এগুলো একটু প্র্যাকটিস করেন। মানুষ ওয়েবসাইট বানাইবো, তার ওয়েবসাইট র্যাঙ্ক করার লাগে এসইও করাইতে হবে, মাস্ট বেসি করতে হবে। কোনো ওয়েবসাইট এসইও ছাড়া কোনো সময় র্যাঙ্ক করাইতে পারতো না। এটা কিন্তু মনে রাখবো, ইউটিউব কিন্তু র্যাঙ্ক হয়, কিন্তু অন পেজে কিন্তু ওয়েবসাইট কিন্তু কোনো সময় র্যাঙ্ক হয় না। যত সময় এসইও গুলা করছেন তত সময় র্যাঙ্ক হইতে পসিবল হইতো না। সো এসইও ক্লায়েন্ট গুলা কই ভাই? এসইও ক্লায়েন্ট গুলা যে ইনস্টাগ্রাম ও টুইটার যারা ওয়েবসাইটে যারা অ্যাকাউন্ট থেকে দেয়া বাজে, ভাই র্যাঙ্ক হইতে কতদিন লাগে? ওই যে রিজিকে আমার কতদিন লাগবে? 3 থেকে 6 মাস নরমালি, 3 থেকে 6 মাস লাগবে। টুইটার ও ইনস্টাগ্রাম ও সবগুলা দেবা তার অ্যাকাউন্ট গুলা, তার ওয়েবসাইট থাকে, তারা এগুলা লিংক আপ করে দেওয়া থাকে, বুকমার্ক করে রাখা লাগে, তারা বুকমার্ক করে রাখা তারা। আর যদি ক্লায়েন্ট জিগাইবে কিটা কিটা লাগবে, তাহলে তো তার ব্যাক এন্ডের অ্যাক্সেস লাগবে না আমার, আর ব্যাক এন্ড অ্যাক্সেস আর ইউজার নেম আর পাসওয়ার্ড। আর আমি তো তার তার ওয়ার্ডপ্রেসে আমি ইউএসটিসিও ইনস্টল দিতাম হইব। যে স্টেশন থাকে তো তাহলে তো দেখবা এখানে উপরের দিকে থাকে দেওয়া, আর না তাহলে তো আপনি প্লাগ ইন টের করে দেবেন। আচ্ছা, তাইলে ভালো থাকুন সব, আর দেখা হইব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ওকে, আপনার প্রেজেন্ট দিলাইছি সবাই।